হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমরা স্থির তড়িতের ধারক বা ক্যাপাসিটরের পিএইচডি সিরিজের লেকচার নাম্বার 5। এর আগে অলরেডি 4টা লেকচার তোমাদের সামনে আপলোড হয়ে গেছে এবং 4টা লেকচারের টাইপ ওয়াইজ আইআইটি নিটে কি কি কোয়েশ্চেন আসছে টাইপ ওয়াইজ তোমাকে সলভ করে দেওয়া হয়েছে। এইভাবে তোমাকে ইজিলি রিপ্রেজেন্ট করা হয়েছে যাতে তুমি বুঝতে পারো কোন টপিক থেকে কিরকম কোয়েশ্চেন আসে। ওই গড় বাঁধা সব একসাথে আমি সলভ করে দেই নেই। যেমন লেকচার নাম্বার 5, লেকচার নাম্বার 6 প্রত্যেকটা টাইপ ওয়াইজ করাবো যে লেকচার নাম্বার 5 থেকে আইআইটি থেকে কি আসছে, তাই তোমার ইজিলি ক্র্যাক করতে বা সমাধান করতে খুব ইজি হবে। ওকে, তো তোমাদের কাছে রিকোয়েস্ট যে যেহেতু ভিডিওগুলো নতুন, তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা তোমার সহপাঠীদের অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দাও যাতে তারা দেখতে পারে, তারাও যাতে এখান থেকে কিছু নিতে পারে। আর তোমরা জানো আমার লেকচার সিরিজে 4টা সিরিজ বিদ্যমান, পিএইচডি, অ্যাডভান্স, রেগুলার, বিগিনার। এক একটা সিরিজের ডিমান্ড এক এক রকম, সবার জন্য সব সিরিজ নয়। তো তোমার কোন সিরিজের প্রতি রিকোয়ারমেন্ট আছে, কোন টপিকের উপর কি ধরনের সিরিজ চাচ্ছ সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানা দেবে, আমি অবশ্যই তোমাদের লেকচারগুলো দিয়ে দিব। ওকে, তো কথা না বলে লেকচারটা শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম তোমার কাছে আছে, দেখো, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স অফ এ গ্রুপ ক্যাপাসিটর। ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স মানে তুল্য ধারকত্ব বের করব অফ এ গ্রুপ ক্যাপাসিটর। অনেকগুলো ক্যাপাসিটর গ্রুপ থাকবে, এখান থেকে তুল্য ধারকত্ব বের করব চলতরিতের তুল্যরোধের মতো। তো এটা আমরা জানি দুইভাবে আমরা বের করতে পারি, বা সমবায়টা দুই ধরনের হয়, দুই ধরনের না 3 ধরনেরই হয়। এক হচ্ছে শ্রেণী বা সিরিজ, 2 হচ্ছে প্যারালাল বা সমান্তরাল সমবায়, এগুলো আমরা জানি। আরেকটা হয় এই দুইটার মিক্সড, যাকে বলে মিশ্র সমবায়। আমাদের এই মিশ্রটা দেয়, আমরা এটা সলভ করতে হবে। ওকে, তো এই 3টা জিনিস নিয়ে আলোচনা করব। তো সবার আগে দেখো কি বলছে, সিরিজ কম্বিনেশন নিয়ে আলোচনা করতে বলছে। দেখো সিরিজ, শ্রেণী। তো দেখো শ্রেণী সমবায় কিভাবে অ্যাক্টিভ দেখো। তো আমি এখানে একটু জুম করে বড় করে ক্যাপাসিটর রাখতেছি তোমার বোঝার জন্য, পরে আমরা একটা সার্কিট সলভ করব। তো দেখো আগে কিভাবে সার্কিট গুলো কাজ করে। এখানে একটা সুইচ আছে, ব্যাটারি বিভব ভি, এটা C1, এটা C2। ধরে নাও তোমাকে ক্যাপাসিটেন্স ধারকত্ব তোমাকে বলে নাই, ধরে নাও, তা তোমাকে কি ডিস্টার্ব করবে, এপসাইলন নট কে এ বাই ডি বের করে নিয়ে আসবা। এখানেও দেখবে এপসাইলন নট কে এ বাই ডি বের করে নিয়ে আসবা। দেখবে এটা ডিস্টেন্স কত, এরিয়া কত। এরিয়া মনে করো সাপোজ আয়তকার বস্তু দিছে, তাহলে আসবে তোমার এরিয়া কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যদি তোমাকে বর্গাকার বস্তু দেয় তাহলে আসবে এরিয়া আসবে কি, এল স্কয়ার। আর যদি বৃত্তাকার পাত দেয় তখন এরিয়া আসবে তোমার পাই আর স্কয়ার। এইভাবে তোমার ঝামেলাগুলো করতে পারে। তুমি আগে ক্যাপাসিটেন্স বের করে নিয়ে এসে এরপর তুমি সিরিজ প্যারালাল হিসাব শুরু করে দিবা। ওকে, আর দেখবা মাঝখানে কেউ আছে কিনা, পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে কিনা। ওকে, এবার দেখো, ধরো না চাবিটা এস আমি ক্লোজ করে দিলাম। কিভাবে হবে একটু মেকানিজমটা খেয়াল করো। তাহলে এটা প্লাস টার্মিনাল, এটা মাইনাস। যেহেতু এটা প্লাস, তাহলে এখানে মাস্ট বি তোমার প্লাস চার্জ ক্রিয়েট হয়েছে, ধরলাম সেটা কত, কিউ। তাহলে এইখানেও কি পরিমাণ চার্জ ক্রিয়েট হয়ে গেছে, মাইনাস কিউ। এবং আউটার সারফেসে কোনো চার্জ থাকে না, চার্জ ডিস্ট্রিবিউশন ল সেকেন্ড লেকচারে মেবি আমরা এটা শিখে আসছি। ওকে, আউটার সারফেসে কোনো চার্জ থাকবে না। তো এবার একটু দেখো, এই প্লাস চার্জ এই পাতে ইনডিউস চার্জ বা আবিষ্ট চার্জ ক্রিয়েট করবে, সেটা হচ্ছে মাইনাস কিউ। এই মাইনাস প্লাস মাইনাসকে টান দিবে, আবার এই পাতের বাইরের দিকে প্লাস কিউ চার্জ ক্রিয়েট করে ফেলবে। আবার এই প্লাস চার্জ এই পাতের এদিকে মাইনাস কিউ চার্জ ক্রিয়েট করে ফেলবে। আবার এই মাইনাস এই প্লাস এখানকার মাইনাস টান দিবে, আর এখানে ক্রিয়েট করবে প্লাস ক্রিয়েট করবে। ওকে, এইভাবে তোমার এই পাতের মধ্যে কি হয়, চার্জগুলো বন্টিত হয়। এখন দেখো এই ধারক চার্জ কিউ, এই ধারক চার্জ কিউ। কেন আমরা জানি সবসময় আমরা কোন চার্জটা নেই, ইনার সারফেসের চার্জ দিই। আউটার সারফেসে কত চার্জ আছে এগুলো আমরা কাউন্ট করি না, এই ইনার সারফেস গুলো আমরা নিব। তাহলে ওরও চার্জ সেম। কিভাবে চার্জ ডিস্ট্রিবিউশন হয় এই কনসেপ্টটা তোমার শিখিয়ে দিলাম। ওকে, এখন দেখো এইটাকে তো এত কঠিন করে দেখবো না, আমরা এখন এটাকে সহজ করে প্রেজেন্ট করব। এবার ক্যালকুলেশন শুরু করব। C1 দিয়ে দিবে, নাহলে আমরা মান বের করবো। C2 দিয়ে দিবে, নাহলে আমরা মান বের করবো। ওকে, তো ব্যাটারি মান ধরে নাও সাপোজ তোমাকে দিচ্ছে, ব্যাটারি সাপোজ ধরে নাও তোমাকে দিচ্ছে হচ্ছে ভি। ওকে, এবার একটা খেয়াল করো। তো এখন আমি ধরে নিব সহজ করে এবার ক্যালকুলেশন করব কারেন্টের মতো। ধরে নাও ও সাপ্লাই দিয়েছে চার্জ কিউ পরিমাণ, তাহলে এখানে যাচ্ছে কিউ পরিমাণ চার্জ যাচ্ছে। ওকে, এত 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 অ্যাডভান্স চিন্তা করা দরকার না, জাস্ট চিন্তা করবা ও কিউ পরিমাণ চার্জ দিচ্ছে, ওরও চার্জ যাচ্ছে কিউ, ওরও চার্জ যাচ্ছে কিউ, এভাবে চিন্তা করতে পারি। এই ব্যাটারি বিভব যদি ভি হয় তাহলে এই বিন্দুর বিভব হচ্ছে ভি, তাহলে এটা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ড তো সবসময় আমরা জানি 0 ভোল্ট, কোনো খরচ হবে না।
এটা যদি 10 ভোল্ট হয় সবগুলো হবে 10 ভোল্ট, কোনো খরচ হবে না। শুধু বিভবটা অতিক্রম করবে কখন, যদি ক্যাপাসিটরটা অতিক্রম করতে চাও তখন এনার্জি লস্ট হবে। ঠিক আছে, ওই চলতরিতের মতো সেম কনসেপ্ট। চলতরিতে দেখবা রোধ পার হলে ভোল্টেজ ড্রপ হয়, এখানেও সেম ক্যাপাসিটেন্স ধারক তুমি ক্রস করলে তোমার ভোল্টেজ ড্রপ হবে। তো সূত্র তো আমরা সময় জানি, সি ইকুয়ালস টু কিউ বাই ভি, তাহলে ভি ইকুয়ালস টু আসবে কিউ বাই সি অথবা কিউ ইকুয়ালস টু সিভি। এই তিনটা কনসেপ্ট একই সূত্র দিয়ে, ওকে, এটা দিয়ে আমরা সব সলভ করবো। এখন তুমি ভালো মতো একটু তাকায় দেখো, আমি যদি এইভাবে তোমাকে একটু বলি যে সাপোজ ধরে নাও এটার বিভব হচ্ছে V1, এটা বিভব V2, কেন বিভব মানে কিউ বাই সি, তো দুজনের চার্জ সেম কিন্তু ক্যাপাসিট্যান্স আলাদা, তাহলে বিভব আলাদা, তাহলে এখানে কিছু খরচ হবে এখানে কিছু খরচ হবে, হইয়া কত হবে 0। তাহলে আমার ভোল্টেজ 2 ভাগে ভাগ হয়েছে, আমার ভোল্টেজ 2 ভাগে ভাগ হয়েছে, অথবা এভাবে বলতে পারি আমার এই ব্যাটারি ভোল্টেজ 2 ভাবে খরচ হয়েছে। কি সেটা V1 প্লাস V2 যোগ করলে তুমি আবার V পাবা। এখন তুমি দেখো এই দুইটার পরিবর্তে আমি একটা ক্যাপাসিট্যান্স কল্পনা করব, ভালো মতো খেয়াল করো। ব্যাটারি জায়গায় আছে, ও চার্জ আগেও দিছে কিউ, এখনো দিবে কিউ। এই যে ক্যাপাসিট্যান্স ইউজ করলাম সেটা হচ্ছে সিএস। তো এইটাকে বলে তুল্য ধারকত্ব কার, এই বর্তনী। শর্ত কি, এটা কেন তুল্য ধারকত্ব বলে মাথা রাখবা, এখানে সবগুলো বর্তনীর পরিবর্তে আমি এমন একটা বর্তনী ইউজ করব যাতে যাতে এই মোট চার্জের কোনো পরিবর্তন না হয়। যদি মোট চার্জের পরিবর্তন না হয় তাহলে এই ক্যাপাসিট্যান্সকে এই বর্তনীর তুল্য ধারকত্ব বলে। ওকে, এবারে তাকায় দেখো, এটা ভি হলে মাস বি, এটা ভি, এটা কত 0। ওকে, তাহলে একটু খেয়াল করো তো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভি ইকুয়ালস টু কি আসবে কিউ বাই সি, তাহলে কিউ আর ক্যাপাসিট্যান্স কত বের ধরে নিয়েছি সিএস, সিরিজ, এস দ্বারা বোঝানো হয়েছে সিরিজের তুল্য ধারকত্ব, সমান সমান V1। দেখো তো V1 ইকুয়ালস টু কত আসবে, ওর চার্জ কত কিউ, ক্যাপাসিট্যান্স কত C1, ওরও চার্জ কত কিউ, ক্যাপাসিট্যান্স কত C2, তাহলে কিউ কিউ নাই, তো দেখো তো 1/CS 1/C1 প্লাস 1/C2। এখন যদি তোমাকে বলি না এখানে n সংখ্যক ধারক হলে n সংখ্যক ধারক আছে, তখন তুল্য ধারকত্ব কি হবে 1/CS 1/C1 1/C2 1/C3 সো অন, চলবে। ওকে, n সংখ্যক ধারক থাকলে এইভাবে করব। আর দুইটা থাকলে কি হবে একটু ভালো মতো খেয়াল করো, দুইটা থাকলে কি করতে পারে, তো পরের লাইনে আমরা লিখতে পারি 1/CS সমান সমান লিখতে পারি কি C1 C2, লসাগু করো C1 প্লাস C2, তাহলে এখান থেকে উল্টে দিতে পারি CS সমান সমান C1 C2 বাই C1 প্লাস C2। তো এখানে দেখো একটা শর্টকাট আমরা ইউজ করবো সবসময়, যে যদি দুইটা থাকে তাহলে আমরা আর 1/C1 1/C2 করে সময় নষ্ট করবো না, সরাসরি অ্যান্সার লিখবো গুণফল বাই যোগফল। দেখো C1 C2 বাই C1 প্লাস C2। ওকে, এই এমসিকিউ ফরম্যাটটা মাথায় রেখো, খুব র্যাপিডলি বড় সার্কিটে কাজে আসবে। তুল্য ধারকত্ব কত সিরিজে, গুণফল বাই যোগফল, দুইটার জন্য। তিনটা হলে তুমি এভাবে করো, চারটা হলে এভাবে করো, সমস্যা নেই। ঠিক আছে, দুইটার জন্য সহজ অ্যাপ্লাই করতে পারো। এই হচ্ছে তোমার তুল্য ধারকত্ব, একটি স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, তো তুল্য ধারকত্ব আমরা অলরেডি শিখে ফেলছি। এখন যদি তোমাকে বলে আচ্ছা ধারকত্ব তো শিখে ফেললাম, তোমাকে যদি বলে এই আমার একটু মোট চার্জটা বাই করে দাও তো, মোট চার্জ বাই করে দাও তো, তো মোট চার্জ ইকুয়ালস টু কি আসবে CS ইনটু V। ওকে, আচ্ছা গেল। তারপর তোমাকে বলবে এই প্রত্যেকটা বিভব বের করে দাও তো, বিভব, তাহলে V1 ইকুয়ালস টু কি আসবে, দেখো ওর বিভব কি আসবে, বিভব ইকুয়ালস টু কি কিউ বাই সি। তো এখানে আসলে কি দেখো টোটাল কিউ বাই C1, ওর আসবে V2 সমান সমান টোটাল কিউ বাই C2, বেসিক। এখন দেখো যেহেতু এটা প্রচুর পরিমাণে আসে এই ধরনের প্রবলেম, আমরা একটা শর্টকাট তৈরি করে রাখবো আগে থেকে যাতে আমাদের সময় বাঁচে। কিভাবে একটু দেখো, ভালো মতো খেয়াল করো, এগুলোই আমাদের সময় বাঁচাইতে হবে অ্যাডমিশনে। তো সেটা হচ্ছে এই টোটাল মানটা একটু বসায় দিই, টোটাল মান CS, ভালো মতো খেয়াল করো। CS মানে কি, যদি দুইটা থাকে CS মানে কি গুণফল বাই যোগফল, তাহলে একবার লিখে দিই গুণফল বাই যোগফল ইনটু V। তাহলে দেখো তো কি আসতেছে আমার, এই মানটা যদি স্যার আমি এখানে বসাই, দেখো কি আসে, ভালো মতো খেয়াল করো। কিউ তো লিখবো না, সরি কিউর পরিবর্তে কি লিখবো C1 C2 V বাই C1 প্লাস C2, আর আগে থেকে এখানে কত আছে C1, এই C1 চলে গেলে দেখো তো কি দাঁড়ালো C2 V বাই C1 প্লাস C2। এইটা যদি আমরা একটু মুখস্থ রাখতে পারি তাহলে তোমার অনেক সময় বাঁচবে,
কিভাবে সময় বাঁচবে একটু খেয়াল করো ভালো মতো। সেটা হচ্ছে তুমি যদি মনে করো সাপোজ এটা মুখস্থ রাখো নাই, যে স্যার দরকার নেই, আচ্ছা তাহলে কি করতে হবে, প্রথমে তুল্যধারা করতে হবে, তুল্যধারা করতে গিয়ে ভি দ্বারা গুণ করতে হবে, পরে চার্জকে C1 দ্বারা ভাগ করতে হবে, 3 স্টেপ। আর যদি শর্টকাট পারো যে সাপোজ যদি V1টা তুমি বের করতে চাও, তাহলে দেখো সূত্র বলতেছে তুমি বিপরীতটা মানে পাশে যেটা আছে অপোজিটটার C2 নাও, ধারকত্ব নাও, ইনটু এই দুইটার মধ্যে যে বিভব ডিভাইড হইতেছে সেটা দ্বারা গুণ করো, ডিভাইড বাই দুইটা যোগফল, তুমি দেখার সাথে সাথে অঙ্ক শেষ। ওই 3 স্টেপ ওই 1 স্টেপ। ওকে, এটা তোমার সময় বাঁচানোর জন্য। ওকে, তো আশা রাখি মুখস্থ রাখতে পারবা। সিমিলারলি সেম ভাবে একই ভাবে বসালে আমাদের কি আসবে তাহলে এখানে C1 ইন্টু V বাই C1 প্লাস C2, সেম কনসেপ্ট। তো আশা রাখি এটা তুমি সময় বাঁচাইতে পারবা। আর যদি বলো স্যার পারবো না, তাহলে তুমি বেসিক পার্টটা মেনটেন করে চলে আসো। তো চার্জ ডিস্ট্রিবিউশন তোমার শিখিয়ে দিলাম, তো এটাও সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো, যে প্রত্যেকটার মধ্যে বিভব কিভাবে যাবে, চার্জ কি হবে এটাও শিখে ফেললাম। এখন আসো সঞ্চিত শক্তি কি হবে। সঞ্চিত শক্তি এগুলো আমরা বুঝতে পারি। সঞ্চিত শক্তি কি হবে এটা দেখো তো। প্রথম ধারকের সঞ্চিত শক্তি কি আসবে, হাফ C1 V1 স্কোয়ার, ওর বিভব তো জানোই। ওকে, অথবা ওর চার্জ তো সেম কিউ স্কোয়ার বাই 2C1, যেভাবে ইচ্ছা বের করো। তারপর দেখো তো U2 কত আসবে, U2 আসবে হচ্ছে তোমার হাফ C2 V2 স্কোয়ার, অথবা চার্জ দুইজনের সেম ডিভাইড বাই C2। এখন যদি তোমাকে বলে বর্তনীর মোট সঞ্চিত শক্তি, মোট সঞ্চিত শক্তি, তখন আমরা কি লিখবো স্যার, ইউ সমান সমান হাফ, আচ্ছা ইউ সমান সমান কি লিখবো, দুইটা যোগ করে দাও, অথবা এইভাবে দুইটা বের না করে এত সমালোচনা না করে সরাসরি লিখে দিবা এই বর্তনী সঞ্চিত শক্তি মানে তুল্যধারকত্বে সঞ্চিত শক্তি, সেটা কি আসবে হাফ CS ইন্টু ভি স্কোয়ার, অথবা এটার মধ্যে চার্জ যাচ্ছে কত কিউ, তাহলে কিউ স্কোয়ার বাই 2 ইন্টু CS। যেভাবে ইচ্ছা বের করো, যদি তোমাকে ইন্ডিভিজুয়াল চাই ইন্ডিভিজুয়াল বের করো, আর যদি মোট চাই আমি মনে করবো যে এই দুইটা আলাদা আলাদা বের করে যোগ করার থেকে তুমি সরাসরি এখান থেকে কি বের করে নিবা, তুল্যধারকত্বে এনার্জি বের করবা। ওকে, তুমি শুধু দেখবা যে ওই ব্যাটারি কি পরিমাণ চার্জ সাপ্লাই দিতেছে, এটা শুধু দেখতে পারলে হলো। ওকে, এই হচ্ছে তোমার ঘটনা, এটা সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, তো এখন আসো যদি এরকম হয় এবার যে তোমাকে n সংখ্যক ব্যাটস ক্যাপাসিট্যান্স দিছে সিরিজে, n সংখ্যক প্রত্যেকটা ক্যাপাসিট্যান্স ফিক্সড, তাহলে দেখো তো ব্যাটারি কত বিয়োগ বি। তাহলে এখন দেখো এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, একটা তুল্য ধারকত্ব লিখতে পারি CS ব্যাটারি আঁকে। তো এখানে যে চার্জ ফ্লো হবে এখানে সেম চার্জ যদি ফ্লো হয় তাহলে এইটা হবে বর্তনী তুল্য ধারকত্ব। এবং সেটা কিভাবে করি, CS ইকুয়ালস টু দেখো তো, যেহেতু এগুলো সবগুলো আছে কিভাবে সিরিজ, সবগুলো সিরিজ, তাহলে এইভাবে আসবে 1/CS 1/C 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 সো অন, চলবেই n সংখ্যক পর্যন্ত। তো কতগুলো n পাবো লসাগু করলে, সরি কতগুলো 1 পাবো, n সংখ্যক 1 পাবো, তাহলে উল্টায় দাও, তাহলে যদি 1/CS যদি এটা হয় তাহলে CS সমান সমান চলে আসলো C/n, এটা একটু মুখস্থ রেখো। তাহলে তোমাকে যদি বলে তুল্যধারকত্ব কত, তুমি বলবো C/n। ছোট ছোট MCQ আসবে, এগুলো অবহেলা করার কিছু নাই। তো এরপর দেখো ওর বিভব কত হবে, V1 V2 V3, ধরলাম এটা Vn। তো আমি তাকায় দেখলাম এখানে V1 বলো V2 বলো V3 বলো সবগুলোর বিভব কি হবে স্যার, সেম হবে। কেন, বিভব মানে কি Q/C। আমি তাকায় দেখলাম সবগুলো চার্জ সেম, সবগুলো ক্যাপাসিট্যান্স সেম, তাহলে কি আসবে এখানে টোটাল চার্জ Q/C। এখন টোটাল চার্জ কত আছে এটাও বাই করতে হবে আমার। এই যে এখানে দেখো এই যে টোটাল চার্জ কিভাবে করব, টোটাল চার্জ সমান সমান টোটাল ক্যাপাসিট্যান্স ইনটু ভি। তো টোটাল ক্যাপাসিট্যান্স কত বেরিয়েছে স্যার, C/n, তাহলে আসবে তোমার এখানে CV/n। ওকে সরি ভুল, হ্যাঁ ঠিক আছে C/n। তো এখন একটু দেখো এখানে যদি মানটা একটু বসায় দিই তাহলে কি দাঁড়ালো, CV/n ডিভাইড বাই C, কাটাকাটি চলে গেলে V/n। এই ছোট ছোট অ্যান্সার গুলো একটু মাথায় রেখো,
তোমাকে যদি বলে এখানে প্রত্যেকটা বিভব কত, বলো এই বিভব সমান n সংখ্যক ভাগে ভাগ হয়ে গেছে। দেখো প্রত্যেকটা বিভব আসছে v/n, n সংখ্যক ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে, এখন যদি তোমাকে বলে এই প্রত্যেকটার এনার্জি বের করো তো, তুমি বলবো স্যার প্রত্যেকটা এনার্জি তো সেম। সেম কেন সেম? সেম হওয়ার কারণে একটা প্রত্যেকটার ক্যাপাসিটেন্স সেম, প্রত্যেকটার ভোল্টেজ সেম, প্রত্যেকটার ভোল্টেজ সেম। v1 বলো v2 বলো যাই বলো, তো ভোল্টেজ কত? ভোল্টেজ হচ্ছে তোমার v/n হোল স্কয়ার। শেষ। ওকে, অথবা এভাবে লিখতে পারো প্রত্যেকটা চার্জ সেম, প্রত্যেকটার ক্যাপাসিটেন্স সেম, একই জিনিস। তারপর যদি বলে মোট কত, মোট বলে তুমি কি লিখে দিবা? মোট সবগুলা যোগ করবা, অথবা তুমি লিখবা স্যার CS ইন্টু ভি স্কয়ার। CS কত স্যার? CS C/n ইন্টু ভি স্কয়ার। ওকে, অনেক ভালো লেখা যায়। এই যে তোমার ঘটনা, তো এটা সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, এখন তোমাকে এটাও বলতে পারে এই হিট প্রডিউস কত। হিট প্রডিউসের কনসেপ্ট সবসময় মাথা রাখবা যে ব্যাটারি কত সাপ্লাই দিছে আর ও কত পাইছে, বাকিটা সব হিট প্রডিউস। তো আমরা জানি 50% লস্ট হয়। তো তোমার এখানে মোট যে শক্তি আসবে ধরো না 100 জুল, 100 জুল, তাহলে কনফার্ম থাকবে হিট প্রডিউস হয়েছে 100 জুল। কেন? ক্যাপাসিটেন্স পায় অর্ধেক, ব্যাটারি যা দিবে তার অর্ধেক। তাহলে এটা 100 জুল মানে বুঝাইতেছে ব্যাটারি তোমার সাপ্লাই দিছিল 200 জুল, তার মধ্যে তুমি পাইছো 100 জুল, আর 100 জুল নষ্ট, হারাই গেছে। ওকে, তো শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। আমি মুখে যেটা বলছি নোট করে ফেলো, এখানে আর লিখলাম না, নোট করে ফেলো। এনার্জি লস চাইতেই পারে, হিট প্রডিউস কত। তো এরপরে দেখো আমরা আলোচনা করব হচ্ছে প্যারালাল কম্বিনেশন, সমান্তরাল সমবায়। তো দেখো সমান্তরাল সমবায়, তো সমান্তরাল সমবায় কিভাবে চার্জ প্রডিউস হয় এটা একটু বড় করে জুম করে দেখি, তারপর আমরা শর্টকাট দেখবো, এত অ্যানালাইসিস করবো না। ওকে, চার্জ ডিস্ট্রিবিউশনটা দেখি। ধরো না সাপোজ এটা তোমার ব্যাটারি ভি। ওকে, এখানে চাবিটা ক্লোজ করলাম। তো এখন দেখো এখানে চার্জে যাচ্ছে, ধরলাম এটা কিউ, এখানে ধরলাম কিউ, কিন্তু আমাদের এই বিন্দুর বিভব যদি ভি হয় তাহলে প্রত্যেকটা বিন্দুর বিভব কত হবে? ভি। কেন? কোনো খরচ হয় নাই, কোনো এনার্জি লস্ট হবে না, এখানে কোনো ক্যাপাসিটর নাই, কোনো এনার্জি লস নাই, কোনো ভোল্টেজ ড্রপ নাই, প্রত্যেকটার বিন্দুর বিভব হবে 0 0, আর এগুলো হবে তোমার ভি, এগুলো হবে তোমার ভি, বেসিক পার্ট। তো যেহেতু এটা পজিটিভ, তাহলে এখানে পজিটিভ টার্মিনাল আসবে, পজিটিভ টার্মিনাল আসবে, আর এখানে আসবে কি? নেগেটিভ টার্মিনাল। আউটার সারফেসে কোনো চার্জ থাকবে না, বেসিক কনসেপ্ট। এখন ধরলাম ওর ক্যাপাসিটেন্স C1 আর ক্যাপাসিটেন্স C2। এখন চার্জ কত দেখো, C ইন্টু ভি। যেহেতু পটেনশিয়াল ডিফারেন্স দেখো দুইজনের সেম, কিন্তু ক্যাপাসিটেন্স আলাদা, তাই বলতে পারি দুইজনের চার্জটাও কি হবে? এখানে আলাদা হবে, আলাদা আলাদা চার্জ হবে, কেন? ক্যাপাসিটেন্স আলাদা। তো ক্যাপাসিটেন্স থাকলে ভালো, না থাকলে আরো ভালো। কি বাই করবা? এপসাইলন নট কে বাই ডি, এখানেও সেম এপসাইলন নট কে এ বাই ডি। এইভাবে তোমার সাথে ডিস্টার্ব করতে পারে, ঝামেলা করতে পারে। আচ্ছা, বাইর করে নিলাম, না দিলে বাইর করে নিলাম। আচ্ছা গেল, এন্ড এটাকে একটু সহজভাবে রিপ্রেজেন্ট করি। তাহলে ক্যাপাসিটেন্সের যে কন্ডিশনটা দেখলাম, এটা ধরলাম আমি C1, এটা ধরলাম আমি C2। ব্যাটারি যদি এটা ভি হয়, চাবি যদি ক্লোজ করি, তাহলে আমি দেখতেছি এখানে সামান্য পরিমাণ চার্জ যাবে Q1, এখানে যাবে সামান্য পরিমাণ Q2। কিভাবে চার্জ ডিস্ট্রিবিউশন হয়েছে এখানে দেখাইছি। পরীক্ষার হলে বা অ্যানালাইসিস করার সময় এভাবে চিন্তা করবো না, জাস্ট কারেন্টের মধ্যে চিন্তা করবো, চার্জ যাচ্ছে দুই ভাগে ভাগ হচ্ছে, এইভাবে চিন্তা করলে ইজি হবে। তো এখানে দেখো তো শর্ত মতে তাহলে আমরা কি লিখতে পারি স্যার? শর্ত মতে লিখতে পারি Q ইকুয়ালস টু কি? Q1 প্লাস Q2। পরে তো আমরা জানি স্যার এইটার পরিবর্তে আমরা একটা ক্যাপাসিটেন্স লিখবো, যেটাকে ধরলাম সিপি। এটা এমন একটা ক্যাপাসিটেন্স যাতে মোট চার্জের কোনো পরিবর্তন না হয়, তাহলে এই ক্যাপাসিটেন্সকে বলবো এই বর্তনীর তুল্য ক্যাপাসিটেন্স বা তুল্য ধারকত্ব। ওকে, আচ্ছা এখন দেখো তো টোটাল চার্জ কত আসবে? সিপি ইন্টু ভি। দেখো সিপি ইন্টু ভি, ওর চার্জ কত আসবে? ওর পটেনশিয়াল ডিফারেন্স দিলাম V1, ওর পটেনশিয়াল ডিফারেন্স দিলাম V2। ওর আমি তাকায় দেখলাম আরে দুইজনের পটেনশিয়াল ডিফারেন্স তো সেম, এই দেখো পটেনশিয়াল ডিফারেন্স তো সেম, তাই V1 V2 না ধরে আমরা কি ধরে নিলাম? V। তাহলে ওর ক্যাপাসিটি চার্জ আসবে তোমার C1 ইন্টু ভি, ওরও চার্জ আসবে তোমার C2 ইন্টু ভি। তাহলে দেখো তো সিপি ইকুয়ালস টু কি আসলো? C1 প্লাস C2। এখন যদি n সংখ্যক, দুইটার দিয়ে ক্যালকুলেশন করছে, বাট n সংখ্যক ধারক হলে কি হবে? সবগুলো ধারক আমরা কি করে দিব? যোগ করে দিব। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে চলতরিতের তুল্য রোধের পুরো উল্টো কনসেপ্ট। ওকে,
উল্টা কনসেপ্ট, এটা মাথায় রাখতে হবে। ওকে, এই যে তোমার তুল্য ধারকত্ব এটা। এখন তোমার এখানে কি কি জিনিস চাইতে পারে? এক, কমন কোশ্চেন, দুইটা চার্জ বাই করো, পটেনশিয়াল ডিফারেন্স তো সেম, দুইটা চার্জ বাই করো তো। এখন তুমি কি লিখবে? আচ্ছা স্যার, চার্জ কি আসবে? প্রথমটার চার্জ, চার্জ মানে কি? সি ইন্টু ভি। তোর ক্যাপাসিটেন্স কত? সি ওয়ান, আর ভি, এই যে ব্যাটারির মান কত? ভি। তার পটেনশিয়াল ডিফারেন্স হবে কত? ভি। বাস চলে আসলো। এই কিউ টু কত? তুমি লিখবে স্যার সি টু ইন্টু ভি। এই মোট চার্জ কত? তুমি লিখবে স্যার মোট চার্জ তো যোগ করে দেন না, তাহলেই তো হয়। তুমি বলবো স্যার আরেকভাবে করতে পারি, সেটা কি? তুমি বলবো স্যার এইভাবে তো বের করতে পারি, সিপি ইন্টু ভি। লেখা যায় না? লেখা যায় এগুলো। তারপর তোমাকে আর কি কি জিনিস জিজ্ঞাসা করতে পারে? তোমাকে জিজ্ঞাসা করতে পারে এই প্রত্যেকটার এনার্জি বাই করো তো, এনার্জি বাই করো তো। তুমি লিখবা স্যার হাফ সি ওয়ান ভি স্কয়ার, অথবা স্যার ওর ভিতর চার্জ যাচ্ছে কত? কিউ ওয়ান স্কোয়ার বাই টু সি ওয়ান, যেভাবে ইচ্ছা বাই করো। এই দ্বিতীয়টার শক্তি বাই করো তো। তুমি বলো স্যার হাফ সি টু, পটেনশিয়াল ডিফারেন্স সেম, এই জন্য ভি স্কয়ার, অথবা স্যার দ্বিতীয়টার চার্জ স্কোয়ার বাই দ্বিতীয়টার ক্যাপাসিটেন্স। আমি যদি বলি এই বর্তনীর মোট শক্তি বাই করো তো, তুমি বলবো স্যার দুটা যোগ করে দেন। আবার তুমি বলতে পারো স্যার এই কাজটা না করে আপনি এই কাজটা করতে পারেন, সেটা কি স্যার? সেটা হচ্ছে স্যার আপনি এই বর্তনীর তুল্যধারা করতে বাই করেন, সেটা হবে হাফ সিপিভি স্কয়ার। বাস করে ফেললাম। এইভাবে তোমাকে সঞ্চিত শক্তি চাইতে পারে, চার্জ চাইতে পারে, আবার তোমার তুল্যধারা কত চাইতে পারে। আর একটা কমন কোয়েশ্চেন, সেটা হচ্ছে হিট প্রডিউস কত। হিট প্রডিউস মানে মাথায় রাখবে এখানে মোট শক্তি যা আসবে 100 জুল যদি আসে, হারাইছো 100 জুল, তাহলে ব্যাটারি দিচ্ছে কত? 200 জুল। ওকে, বেসিক কনসেপ্ট একই থাকবে। তো এটা সমান্তরালের জন্য একটু সুন্দর মতো এর স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, তো এখন দেখো তোমাকে যদি এখন বলে যে এই তুমি না সমান্তরালে রাখছো কিন্তু n সংখ্যক ক্যাপাসিটেন্স রাখছো, তাইলে ক্যালকুলেশন কি হবে একটু দেখি তো। n সংখ্যক ক্যাপাসিটেন্স রাখছো, যেখানে প্রত্যেকটার মানও ছিল আবার সেম। দেখি কিছু শর্টকাট এমসিকিউ আসবে। তো কি আসবে? ব্যাটারির মান ধরলাম ভি, তাহলে প্রত্যেকটা বিন্দুর এই পাশে প্রত্যেকটা ভি, আর এই পাশে প্রত্যেকটা হবে জিরো, তাহলে পটেনশিয়াল ডিফারেন্স সেম। তাহলে এখানে যে টোটাল চার্জ আসছে কিভাবে ডিস্ট্রিবিউশন হবে একটু দেখি। তো তুল্যধারা কত কত আসবে? তুমি বলবো স্যার সবগুলো যোগ করে দেন না, তাহলেই তো হয়ে গেল। আমি বলবো আচ্ছা ঠিক আছে করে দিলাম, তাহলে এটা সি। তাহলে কি আসবে স্যার দেখেন তো, এন সংখ্যক আছে, তাহলে তুল্যধারা কত কত আসবে? সিপি ইকুয়ালস টু এনসি, সিপি ইকুয়ালস টু এনসি। ওকে, তো এখন দেখো তুল্যধারা কত বাই করে বলছো। আমি বললাম এই টোটাল চার্জ বাই করো তো। তুমি বলবো স্যার এই দুইটা আর এই সবগুলোর পরিবর্তে আমি একটা ক্যাপাসিটেন্স পাইছি, যাকে ধরছি সিপি। ব্যাটারির মান তো চেঞ্জ হয় নাই, তাহলে চার্জও সেম। যেহেতু চার্জ সেম, তাহলে এইটা হবে এটা তুল্যধারা কত, যেটা আমরা বের করছি। এখন বলো স্যার মোট চার্জ, তাহলে একটা কাজ করেন স্যার, এই সিপির সাথে ভি গুণ করে দেন। কেন? বিভব পার্থক্য তো এটা ভি, তাহলে কি ইকুয়ালস টু সিপিভি। সিপি ইকুয়ালস টু কত? এমসিভি। পেয়ে গেলাম মোট চার্জ, মোট চার্জ পেয়ে গেলাম। এখন তুমি বলতে পারো স্যার মোট চার্জ তো পাইলেন, এখন কোয়েশ্চেন করতে পারি প্রত্যেকটার চার্জ বাই করো তো, প্রত্যেকটার চার্জ বাই করো তো। কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, কিউ এন। তুমি বলবো স্যার প্রত্যেকটা চার্জ তো সেম, সেম। কেন সেম? একটু দেখেন লজিকটা দেখেন। প্রত্যেকটা সেম কেন? চার্জ মানে কি? সিভি। টাকা দেখলাম প্রত্যেকটার সি সেম, প্রত্যেকটা পটেনশিয়াল ডিফারেন্স সেম, তাহলে সি পটেনশিয়াল ডিফারেন্স ভি, শেষ। এখন তুমি টাকা দেখো একটা ছোট্ট একটা এমসিকিউ যদি আসে, যেটা আমরা লিখতে পারি সিবি মানে কি? মোট চার্জ বাই এন, এটা হচ্ছে মোট। তাহলে আমরা এখানে লিখতে পারি মোট চার্জ ডিভাইড বাই এন। এই ছোট্ট এমসিকিউটা আসলে পারবো না যে প্রত্যেকটা চার্জ কত হবে, এটা সমান এন সংখ্যক ভাগে ভাগ হয়ে যাবে। এখন তোমাকে কি কি জিনিস চেতে পারে আরো? এই প্রত্যেকটা সঞ্চিত শক্তি বাই করো না। তুমি বলো স্যার প্রত্যেকটা সঞ্চিত শক্তি তো সেম, তাহলে হাফ সিভি স্কয়ার। ওকে, অথবা প্রত্যেকটা চার্জ সেম, তো চার্জ কিভাবে করবা? কিউ স্কয়ার বাই টু সি। তো চার্জ কত? প্রত্যেকটার কিউ স্কয়ার বাই টু সি। এই চার্জটা কত? এই চার্জটা হচ্ছে তোমার এই যে এই মানটা এখান থেকে বসাই দেবা, প্রত্যেকটার চার্জ সেম। যদি বলি মোট কত, তুমি বলো স্যার সবগুলো আমরা যোগ করে দিতে পারি, অথবা স্যার এই ঝামেলার ভিতর আপনি যায়েন না, আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে কি স্যার, প্রত্যেকটা না বাই করে আপনি হাফ সিপিভি স্কয়ার বাই করেন, তাইলে তো কাজ শেষ।
সিপি ভি স্কয়ার। সিপির মান কত? সিপি ইকুয়ালস টু যে লেখা আছে এনসি, বা পরে লিখতে পারি হাফ এন সিভি স্কয়ার। তাহলে লিখতে পারি পরে এটা এন সংখ্যক ইনটু ইউ, কারণ প্রত্যেকটা শক্তি দেখো হাফ সিভি স্কয়ার, এখানে এন গুণ, প্রত্যেকটা যোগ করলে তো আসবে এটা। ওকে, এইভাবে তোমার আসবে। আবার বলতেছে যদি হিট প্রডিউস চায় বলবা যেই পরিমাণ শক্তি থাকবে সেম পরিমাণ, দেখো এন ইউ পরিমাণ শক্তি পাইছে, এন ইউ পরিমাণ এনার্জি লস্ট হয়েছে। তাহলে ব্যাটারি সাপ্লাই দিচ্ছে কত? 2 এন ইউ। ওকে, একই জিনিস বারবার বলতেছি। তাহলে এখানে মাথায় রাখো হিট প্রডিউস তাহলে কত আসবে, ছোট ছোট এমসি গুলো মাথায় রাখবো। হিট প্রডিউস কত হয়েছে? তুমি বলবো স্যার এন ইউর দ্বিগুণ, সরি এন ইউ। ওকে, যাই শক্তি সঞ্চিত হয়েছে তাই হিট প্রডিউস হয়েছে। তাহলে ব্যাটারি সাপ্লাই দিচ্ছে কত? তাহলে ব্যাটারি সাপ্লাই বাই লিখতে পারি কোষের সরবরাহ কত আসবে? 2 এন ইউ। ওকে, এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রেখো, দ্বিগুণ সাপ্লাই দিবে। তো সুন্দর মতো এটা স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, আশা রাখি নোট করে ফেলছো। তো এরপরে আসো আচ্ছা দেখো, এরপরে এক্সাম্পল শুনো। ধরুন একটা এক্সাম্পল নাম্বার 1, তোমাকে বলছে কি যে ফাইন্ড দ্য ক্যাপাসিটেন্স সি ইন দ্য সার্কিট শোন ইন ফিগার। আচ্ছা, ফিগার নাম্বার এত দিচ্ছে। ইন দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বিটুইন পয়েন্টস এ এন্ড বি ইজ 1 মাইক্রোফ্যারাড। তাহলে এ আর ভি এর মধ্যবর্তী এই সিস্টেমের তুল্য ধারকত্ব বের করতে বলছে। সরি, ফাইন্ড দ্য ক্যাপাসিটেন্স ইন দ্য সি এর মানটা বের করতে বলছে। ঠিক আছে, ইফ দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বিটুইন পয়েন্টস এ এন্ড বি ইজ 1 মাইক্রোফ্যারাড। আচ্ছা দেখো, এখানে আরেকটা ইনফরমেশন দিছে, যদি এ আর ভি এর মধ্যবর্তী তুল্য ধারকত্ব সি ইকুইভ্যালেন্ট মান বলেছে 1 মাইক্রোফ্যারাড, তার মানে এই এ বি তুল্য ধারকত্ব যেটা বাই করো এটা 1 মাইক্রোফ্যারাড যদি হয়, তাহলে সি এর মানটা বাই করো। ওকে, তো দেখি কিভাবে করবো। তো এটা মুখোমুখি করবো, সবকিছু চিত্র আঁকবো না, জাস্ট দেখা খেয়াল করো। এ আর বি, তো ধরো না, কল্পনা করো এ হচ্ছে ব্যাটারির বড় প্রান্ত, বি হচ্ছে ব্যাটারির ছোট প্রান্ত। ওকে, এই বিষয়টাকে বের করতে বলছি। আচ্ছা দেখো, এইখান থেকে শুরু করি। এই দুইটা আছে কিভাবে, দেখো একই পরিমাণ চার্জ হবে, একদম চলতরিত মতো কনসেপ্ট অ্যাপ্লাই করো, তাহলে ইজি হবে। যে কারেন্ট যদি একই যায় সিরিজ, ভাগ হলে সমান্তরাল, এখানেও সেম, একই গেলে সিরিজ, ভাগ হলে সমান্তরাল, শুধু সূত্রটা উল্টো হয়। দেখেন দেখো, এই যে চার্জটা আসলো, এই কিছু চার্জ মনে করে এখান থেকে আসছে, কিছু চার্জ এখানে, কিছু চার্জ গেছে এখানে, কিছু চার্জ গেছে, এই চার্জ এসে আবার দুই ভাগে ভাগ হয়েছে, এখানে কিছু হয়ে পরে এই টার্মিনাল বি 0 ভোল্টে গেছে। আর এই চার্জ আসার পর দুই ভাগে ভাগ হয়েছে, এখানে কিছু গেছে, এখানে কিছু গেছে, এখানে কিছু হওয়ার পর আবার 0 টার্মিনাল। এভাবে আছে, একটা মাথায় রাখো। এখন তুমি দেখো এই দুইটার মধ্যে একই পরিমাণ চার্জ যাচ্ছে, তাহলে এই দুইটা হবে কিভাবে সিরিজ। তো সিরিজ যদি হয় আমরা মুখোমুখি করতে পারি, গুণফল বাই যোগফল দুইটার জন্য কি আসবে, 6 12 72, 72 বাই 18 কত আসে 4। ওকে, তাহলে ওই দুইটা পরিবর্তে আমরা কত পাইলাম, 4 পাইলাম। ভালো মতো খেয়াল করো, 4 মাইক্রোফ্যারাডে পেয়ে গেলাম। আর এই পাশে আছে কত, 4 মাইক্রোফ্যারাডে পেলাম। ওকে, বাকিগুলো যা আছে তাই। এখন দেখো এই পাশে আছে কত, 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড। এই পাশে আছে কত, 8 মাইক্রোফ্যারাড, 8 মাইক্রোফ্যারাড। এখন দেখো এই দুইটা কিভাবে আছে, সমান্তরাল। সমান্তরাল হলে কি হয়, যোগ। তাহলে 2 আর 2 মিলে কত হয়ে গেল, 4, বাস পেয়ে গেলাম 4 মাইক্রোফ্যারাড। ওকে, তারপর আমি তাকায় দেখলাম এটা 0 হইলে এইগুলো সবগুলো কি 0, তাহলে এই সবগুলোর টার্মিনাল সেম, সেটা হচ্ছে বি বা গ্রাউন্ড একই। আর এই এখানে একটা আগে থেকে এ আর সি তো আছে। ওকে, আমরা এভাবে সলভ করলাম। এখন দেখো তো এই দুইটা কিভাবে আছে, আবার দেখো এই যে কারেন্ট চার্জ যে আসলো, আসার পর দুই ভাগে ভাগ হয়েছে, তাহলে আবার সমান্তরাল হলে আবারই কাজ করতে পারো, গুণফল বাই যোগফল। তাহলে 4 4 16 বাই 8, 16 বাই 8 মানে কত আসে 2। মাথা রাখবা যখন সরি এটা তো সমান্তরাল তো যোগ করতে হয়, তাহলে 4 আর 4 কি আসবে 8 মাইক্রোফ্যারাড। তার পরেরটা এখানে কি লিখতে পারি, 4 আর 4 হয়ে গেল 8 মাইক্রোফ্যারাড, যেহেতু সমান্তরাল। ওকে, অথবা এভাবে চিন্তা করতে পারে, এই বিন্দুর ভোল্টেজ যদি x হয় তাহলে এই বিন্দুর ভোল্টেজ কত x, তো দুজনের পটেনশিয়াল ডিফারেন্স সেম, কারণ এটা 0 এটাও 0 এটাও 0, তো পটেনশিয়াল ডিফারেন্স সেম হলে সমান্তরাল।
ঠিক আছে। তো আমরা সর্বদা চার্জ দিয়ে আগে হিসাব করবো, পটেনশিয়াল ডিফারেন্স দিয়ে করবো না, ওটা পরে নোডাল অ্যানালিসিস আমরা পরে করবো, আগে বেসিক কিছু সার্কিট দেখে নিই। বাস, এটা তো আমার বি, তো এটা তো আছে তোমার আগে থেকে 8। আচ্ছা, দুইবার করার দরকার কি, এই দুইটা সিরিজে আছে না, সেম চার্জ, তো সেম চার্জ হলে সিরিজ হলে কি হয় স্যার, গুণফল বাই যোগফল, তাহলে কি আসবে 4 8 32, 32 বাই 12, তো 32 বাই 12 করলে কত আসে দেখো তো, তাহলে আসবে তোমার 32 ভাগ 12 করলে আসবে 2.67। তাহলে এখানে আসতেছে তোমার এই দুইটার পরিবর্তে একটা নি, তো সেটা হচ্ছে 2.67, 2.67 এত মাইক্রোফ্যারাডে। ওকে, বাস এখানে তো আছে সি, এরপর আছে এ, এরপর দেখো এই দুইটা কিভাবে আছে, সিরিজ, তাই না, দেখো একই পরিমাণ চার্জ হচ্ছে, সিরিজ হলে আবার আগের মতো গুণফল বাই যোগফল, তাহলে 8/9 কত আসবে, 8/9। তাহলে এখানে আমি লিখতে পারি সি, এখানে আগে থেকে আছে 2.67, আর এখানে আসবে তোমার গুণফল বাই যোগফল, করে দেখো কত আসে। তো গুণফল বাই যোগফল দেখলাম 8/9, 8 ভাগ 9 করলে কত আসবে 0.89, সাইন্টিফিক মোডে রাখা কেন, 0.888, 0.89 এত মাইক্রোফ্যারাডে। এরপর দেখো এই দুইটা আছে সমান্তরাল, সমান্তরাল মানে যোগ, তাহলে 0.89 প্লাস 2.67 যোগ করলে আসবে 3.56। তাহলে এরপরে দেখো এই দুইটা পরিবর্তে আমরা একটা পাইছি, সেটা হচ্ছে 3.56 মাইক্রোফ্যারাডে, যেহেতু সমান্তরাল যোগ করে দিচ্ছি, এটা সি এটা এ। এরপরে দেখো এই দুইটা কিভাবে আছে, সিরিজ, তাহলে ফাইনালি তুল্য ধারা কত, তাহলে কি আসলো, সি ইকুইভ্যালেন্ট গুণফল বাই যোগফল করে ভালো, 3.56 ইন্টু সি বাই 3.56 প্লাস সি। শর্ত মতো দেখো প্রশ্ন বলছে সি ইকুইভ্যালেন্ট মান কত মাইক্রোফ্যারাডে, 1 মাইক্রোফ্যারাডে, তাহলে সমান সমান কি লিখে দিবা 1, প্রশ্ন বলছে এটা, আমি বলি নাই, প্রশ্ন বলছে সি ইকুইভ্যালেন্ট 1 মাইক্রোফ্যারাডে। এখন তুমি এখানে ক্যালকুলেশন করে সি এর মান বাই করো, তো কিভাবে বাই করবা, তো এটা ইকুয়ালস টু এটা, তাহলে আসবে তোমার 3.56 সি সমান সমান 3.56 প্লাস সি, একবার এখানে ক্যালকুলেশন করে সি মান বের করে নিয়ে আসো। এই যে কি করবে, এখান থেকে সিটা এই পাশে নিয়ে আসো, কমন নাও, কমন নিয়ে ভাগ করে দাও, 3.56 ভাগ হবে কত, সি কমন নিলে 1 বিয়োগ হয়ে যাবে, 3.56 হ্যাঁ মাইনাস 1, দ্যাট মিনস 2.56 করলে আসবে তোমার ডিভাইড বাই 2.56 করলে আসবে তোমার 1.39, তাহলে 1.39 এত মাইক্রোফ্যারাডে ছিল তোমার সি এর মান। ওকে, এছাড়া সলিউশন আমি একটু ভিডিওতে দেখবো লেখাটা দেখা যাচ্ছে কিনা। ওহো, লাস্টের দিকে একটু নিচে নেমে গেছে, আমি আবার একটু মুছে দিতেছি, একটু দাঁড়াও, লেখাটা হ্যাঁ লাস্টের দিকে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, আমি এটা দেখা যাচ্ছে না, আমি এটা আবার লিখে দিতেছি। দেখো এটা পরের লাইনে আমরা এইভাবে লিখতে পারি যে এইটা এই পাশে নিয়ে আসো, নিয়ে আসলে এরকম হবে, সি ইকুয়ালস টু 3.56 ডিভাইডেড বাই, সি এই পাশে নিয়ে আসো, সি কমন নাও, ওকে 2.56 করলে 1.39 এত মাইক্রোফ্যারাডে, এইটা তোমার সলিউশন। আশা রেখে লেখা এবার দেখা যাচ্ছে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে, ক্যালকুলেটরে চাপ দাও, 1.39 আসে। তো এই ছটা সলিউশন সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, যদি এটা মুখোমুখি করা যেত, এটা কিন্তু পুরোটা মুখোমুখি করা যেত, আমি তারপরে চিত্র এঁকে দেখা দিচ্ছি, তোমার পরীক্ষা হলে এত চিত্র আঁকা দরকার নেই, তুমি যত শর্টকাট পারো দ্রুত সলভ করে ফেলো, ঠিক আছে, কারণ পরীক্ষা হলে তো তুমি আর কারো বুঝাইতে যাবে না, অ্যান্সার মিলতে পারলেই হলো। এরপর আসা এক্সাম্পল নাম্বার 2 এ যাই, তোমাকে বলছে যে টু ক্যাপাসিটরস অফ ক্যাপাসিটেন্স C1 C2 যেটা মান দিছে আর কানেক্টেড ইন সিরিজ, তাহলে দুইটা আছে সিরিজে, C1 C2 সিরিজে আছে, ওকে, and the resulting combination is connected across the 300 ভোল্ট, মানে এইটার যে রেজাল্টিং কানেকশন এটা 300 ভোল্ট ব্যাটারির সাথে তুমি কানেক্ট করে ফেলছো। ক্যালকুলেট দ্য চার্জ ক্যালকুলেট করতে বলছে, পটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করতে বলছে, এনার্জি ক্যালকুলেশন করতে বলছে ইন দ্য ক্যাপাসিটর সেপারেটলি, তাহলে ওর চার্জ পটেনশিয়াল ডিফারেন্স এনার্জি, ওর চার্জ ডিফারেন্স এনার্জি। ওকে, তো দেখো এখন
প্রথমে বের করতে হবে কি চার্জ। তো দেখো এই দুইটার মধ্যে তাকায় দেখলাম সেম পরিমাণ চার্জ যাচ্ছে, সেম একই পরিমাণ ব্যাটারি যে সাপ্লাই দিতেছে এইটাই তার ভিতরে যাচ্ছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই দুইটা মান তো দিয়েই দিছে, C1 2 মাইক্রোফ্যারাডে, C2 8 মাইক্রোফ্যারাডে। ওকে, তো এখন দেখো তো এই দুইটা পরিবর্তে আমরা একটা ক্যাপাসিট্যান্স করতে পারি যাকে বলতে পারি সি ইকুইভ্যালেন্ট বা সিএস। ওকে, তো সেটা কত আসবে সিএস গুণফল বাই যোগফল, যেহেতু 1/C1 1/C2 শর্টকাট লেখা ফেলে গুণফল বাই যোগফল, তাহলে 8 দুগুণা 16/10 1.6 মাইক্রোফ্যারাডে শেষ তুলা দ্বারা কত। তাহলে মোট চার্জ কত আসবে, মোট চার্জ তাহলে সুতরাং মোট চার্জ ইকুয়ালস টু আসবে সি ইকুইভ্যালেন্ট ইনটু ভি, তো আসবে 1.6 ইনটু 300 করলে আসবে তোমার কত 480 মাইক্রোফ্যারাডে, তাহলে অ্যান্সার হবে মাইক্রোকুলম্ব। এই হচ্ছে মোট চার্জ। এখন তাহলে প্রত্যেকটার মধ্যে চার্জ কত বলো, প্রত্যেকটার মধ্যে স্যার 480 করে চার্জ যাচ্ছে, তাহলে তুমি বলে দেবে স্যার প্রত্যেকটার মধ্যে চার্জ সেম 480 মাইক্রোকুলম্ব গেল। পটেনশিয়াল ডিফারেন্স কত, দেখো পটেনশিয়াল ডিফারেন্স প্রত্যেকটার জন্য শর্টকাট আমাদের ছিলই একটা, সেটা কি ছিল V1 সমান সমান C2 ইন্টু V বাই C1 প্লাস C2, মনে পড়ে? দেখো ভালো মতো লেকচারটা খেয়াল করে আসো। তো C2 মান 8, V হচ্ছে 300, C1 প্লাস C2 8 2 10, তাহলে আসবে কত এখানে 30 3 এটা 24, তাহলে 240 ভোল্ট। তাহলে V2 তাহলে কত আসবে সেম C1 ইন্টু V বাই C1 প্লাস C2, তাহলে C1 কত আসবে 2 ইন্টু V কত 300 বাই 10, তাহলে আসবে কত এখানে 60। এটা আরেকভাবে করতে পারতাম, সেটা ছিল হচ্ছে তোমার স্যার V2 মানটা হবে টোটাল V থেকে V1 বাদ দিয়ে দেন, 300 থেকে 240 বাদ দেন স্যার 60 ভোল্ট থাকবে, যেভাবে ইচ্ছা সলভ করেন, ঠিক আছে। আর এটা আরেকভাবে তুমি করতে পারতা, সেটা হচ্ছে কি V সমান সমান কি Q বাই C, তাহলে ওর চার্জ তো পাইছো ওর ক্যাপাসিটেন্স দ্বারা ভাগ করে দাও, দেখো এইভাবে তুমি করতে পারতা V1 সমান সমান Q বাই C1, একই রেজাল্ট আসবে। তো Q কত 480 বাই 2 কত আসবে 240 মাইক্রোকুলম্ব। আমি তুমি বলতে পারো স্যার এটাই তো ইজি, না স্যার এটা ইজি না, কেন একটু দেখেন এখানে আপনি মোট চার্জ বের করে রাখছেন এই জন্য আপনার কাছে ইজি মনে হচ্ছে। তা আপনি যদি দেখেন মনে করেন সাপোজ মোট চার্জ বের করেন নাই বা মোট চার্জ চাই না, চাইছে পটেনশিয়াল ডিফারেন্স, তাহলে দেখেন এক লাইন অঙ্ক শেষ হবে, এখানে চার্জ লাগতেছেই না। ওকে, এটা আপনার ডিসিশন, মোট চার্জ বের করেও করতে পারেন, আবার যদি চার্জ না চার্জ ছাড়াও ম্যাথটা করে ফেলতে পারেন, ঠিক আছে, এটা আপনার ডিসিশন। এরপর এনার্জি স্টোর প্রত্যেকটা আলাদা আলাদা চাইছে, তো প্রত্যেকটা আলাদা আলাদা বসা দাও, হাফ C1 V1 স্কয়ার দিয়ে করতে পারো, কি স্কয়ার বাই 2C দিয়ে করতে পারো, তোমার ইচ্ছা। তাহলে আমি হাফ C1 V1 স্কয়ার দিয়ে করে ফেলতেছি, হাফ C1 পাইছি কত 2, আর V1 স্কয়ার কত পাইছি V1 সরি 240 ভোল্ট, V1 কত পাইছি 240 এর উপর স্কয়ার। এখন দেখো C1 কিন্তু আছে কিন্তু মাইক্রোফ্যারাডে, ওকে, তাহলে অ্যানসারটাও কিসে আসবে মাইক্রোতে আসবে, মাইক্রোজুলে আসবে। ওকে, এই জিনিসটা মাথায় রেখো, তাহলে আসবে তোমার এখানে 240 স্কয়ার করলে আসবে 576 576 এত মাইক্রোজুল। আর E2 তাহলে কত আসবে হাফ C2 V2 স্কয়ার, তাহলে C2 মান কত 8 মাইক্রো, মাইক্রো যেহেতু তাহলে মাইক্রোজুলে আসবে, আর V মান হচ্ছে 60 এর উপর স্কয়ার, করে দেখেন তো কত আসে 60 এর উপর স্কয়ার ইন্টু 2 কাটাকাটি করলে থাকে 4 ইন্টু 4 করলে আসবে হচ্ছে আপনার 144 দিয়ে 00 144 দিয়ে 00 এত মাইক্রোজুল। ওকে, এই ছিল এটা সলিউশন। তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো, প্রত্যেকটা সলিউশন আমরা করে ফেললাম, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, সুন্দর মতো নোট করে ফেলো। ওকে, এরপরে আসো দেখি কি বলছে। তোমাকে বলছে যে find the equivalent capacitance of given network capacitors between A and B. Each capacitor has capacitance 1 microfarad. তাহলে প্রত্যেকটা হচ্ছে 1 microfarad, তাই বলছে A B এর মাঝে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা বাই করো, এই নেটওয়ার্কের ক্যাপাসিট্যান্সটা বাই করো। আমি এটা মুখোমুখিও করতে পারি, দেখো বারবার চিত্র আঁকা লাগে না, একটু খেয়াল করো, তোমার বোঝার জন্য চিত্র আঁকবো সেটা ভিন্ন কথা। দেখো তো সিসি লাস্টে দিয়ে শুরু করি, সিসি কিভাবে আছে একই পরিমাণ চার্জ যাচ্ছে, কিভাবে আছে সিরিজ, সিরিজ হলে কি হবে গুণফল বাই যোগফল, তো আমরা জানি দুইটা সমান হলে অর্ধেক হয়ে যাবে C/2, তাহলে এই দুইটা মিলে পাইলাম C/2। এখন দেখো তো এই দুইটা কিভাবে আছে চার্জ যেহেতু ভাগ হইতেছে সমান্তরাল, সমান্তরাল মানে যোগ,
তাহলে c/2 প্লাস c কত আসবে 3c/2। তাহলে এই দুইটা পরিবর্তে পেলাম 3c/2। ওকে, এরপরে দেখো এই দুইটা আছে কিভাবে আবার, এগুলো কিন্তু কাজ শেষ। এখানে আছে তোমার 3c/2, এখানে আছে c, হিসাব করো। এটা হচ্ছে তোমার 3c/2 ইন্টু c। এখন যেহেতু দেখো খেয়াল করো এই দুইটা সিরিজ, সিরিজ একই চার্জ যাচ্ছে, সিরিজ মানে কি হবে গুণফল বাই যোগফল। তাহলে কি আসে দেখো তো 3c/2 ইন্টু c স্কোয়ার ডিভাইড বাই যোগফল, যোগফল করো 3c/2 প্লাস c। তাহলে কত আসে দেখো 3c স্কোয়ার বাই 2 যোগ করলে কত আসে 5c, নিচে আসবে 5c, উপরে চলে যাবে 2, 2 দিয়ে চলে যাবে, একটা c চলে যাবে, থাকলো তোমার কাছে 3c/5। তো মান বসায় দাও। এই দুইটার পরিবর্তে তুমি এখন একটা পাইছো, সেটা কত 3c/5, শেষ। এরপর দেখো তো আবার এই দুইটা কিভাবে আছে, এখান থেকে যে চার্জটা আসছে আসার পর কিন্তু দেখো ভাগ হয়েছে, দেখো এখানে কিছু চার্জ গেছে, এখানে কিছু চার্জ গেছে। তাহলে এই দুইটা কিভাবে আছে সমান্তরাল, সমান্তরালে কি করতে হয় যোগ করতে হয়। তাহলে 3c5 আর c যোগ করো 5c3 8c/5 আসবে। তাহলে এই সবগুলো পরিবর্তে আমরা একটা পাবো, সেটা হচ্ছে 8c/5। লসাগু তুমি করে নাও। ওকে, এরপরে দেখো তো এই যে চার্জটা গেছে 8c/5 আর c দুটো সেম চার্জ মানে আবার সিরিজ 1/c 1/c। তাহলে করবো কি গুণফল বাই যোগফল। তাহলে করবো 8c5c স্কোয়ার ডিভাইড বাই 8c/5 প্লাস c। তো লসাগু করো 8c স্কোয়ার বাই 5, লসাগু করলে কত আসবে 5c 13c, উপরে চলে যাবে 5 5 নাই, এখানে একটা c নাই, তাহলে তোমার 8c/13, 8c বাই কি দাঁড়ালো 13। তাহলে এই দুইটা সিরিজ করার পর তুমি আরেকটা মান পেলা 8c/13 পাইছো 13। ওকে, তো এরপরে দেখো এই দুইটা কিভাবে আছে সমান্তরাল। সমান্তরাল হলে কি করতে হয় আবার, এই চার্জ ভাগ হইতেছে, এই দুইটা কিভাবে আছে সমান্তরাল করলে আবার যোগ করো। তো যোগ করলে কত আসবে এবার দেখো, এইটা যোগ করলে 13c প্লাস 8c 21c/13। তাহলে এই দুইটা যোগ করার পর আমি একটা পাবো, সেটা হচ্ছে 13 8 21c/13 পাইছি। ওকে, সলভ। এরপরে দেখো ফাইনালি আবার এই দুইটা সেম সিরিজ, আবার লিখবে গুণফল বা যোগফল করলে তোমার কাছে আসবে 21c/30 34 আসবে। তারপরে তোমার একটু দেখাইতেছি, দেখো শর্টকাট করা যায়, আমি শর্টকাটে দেখাচ্ছি, আগে একটু এই পার্টটা দেখো। এটাও করা লাগবে না, খাতা কলম লাগবেও না, আমি তোমার দেখাইতেছি। আগে দেখো 21c/13 ইন্টু c গুণফল বাই যোগফল, তাহলে 21c/13 প্লাস c। এবার দেখো কি আসে 21c স্কোয়ার বাই 13, লসাগু করলে 13 20 30 34c, 34c উপরে চলে যাবে 13, 13 নাই, c নাই, 21c/34 আসছে। এটা শর্টকাট দেখাচ্ছে, আগে দেখো। তো এরপরে দেখো তাহলে এখানে পাইছি 21c/34 পেয়ে গেছি, বাস ফাইনালি। এই দুইটা দেখো চার্জ আসার পর দুই ভাগে ভাগ হয়েছে, এই দুইটা কিভাবে আছে সমান্তরাল। যোগ করো এবার, তাহলে লসাগু করো, এই দুইটা যোগ করো 34 আর 21 কত আসে 55c/34। তাহলে এখানে আসবে তোমার হ্যাঁ 34 35 55c/35, এভাবে লিখতে পারি, এইটার পরিবর্তে 55c/35, বাস সলভ। ফাইনালি এই তিনটা কিভাবে আছে সিরিজ। এরপর তুমি যোগ করো এটা, তাহলে ফাইনালি সি ইকুইভ্যালেন্ট আমরা পাইলাম সি প্লাস সি। দেখো সি প্লাস সি কত আসবে 2c 2, ও সরি এটা তো সিরিজ মানে তোমার আসবে এখানে 1/c 1/c। এখন দেখো এখানে শর্টকাট আছে, দেখো এই দুইটা সেম, তাহলে এই দুইটার সিরিজ আসবে কি c/2 গুণফল বাই যোগফল, অথবা 1/c 1/c করো c/2। তাহলে c/2 আর এটা কি করবা গুণফল বাই যোগফল করতে পারো, ঠিক আছে। তাহলে আসবে তোমার এখানে কি c/2, এটার সাথে গুণফল হবে তোমার 55c/35 ডিভাইড বাই যোগফল করো c/2 55c/35। ওকে, এবার দেখো কত আসে 55 35 দুগুণা 70 c ইন্টু c c স্কোয়ার। আমি যে লসাগু যদি করি 35 দুগুণা 70, তাহলে এখানে আসবে তোমার 70,
এখানে আসবে তোমার 35c প্লাস 55c। তাহলে করলে কত আসে দেখো, 70টা তো উপরে চলে যাবে। ওকে, অথবা 70 কেটে দাও। তারপরে দেখো তো 35 আর 55 কত হয়, 80 90c। তাহলে একটা সি চলে যাবে, তাহলে 55c/90। এবার তুমি কাটাকাটি করো, 11/18c। এই হচ্ছে তোমার ফাইনাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, 11c/18। তো এটা স্ক্রিনশট দিয়ে নোট করো না। আমি একটা শর্টকাট তোমাকে দেখাই, যে দেখো এখানে যে সিরিজ গুলো আসছিল, এটা খেয়াল করো, সমান্তরাল গুলো, গুণফল বা যোগফল, এগুলো ট্রিক্স আছে একটা, খেয়াল করো। তোমার এখানে ছিল কত দেখো, 3c/2 আর c। খেয়াল করো এখানে প্যারালাল ছিল কে কে, সিরিজ ছিল কে কে, 3c/2 এবং c ছিল। ওকে, যেটাকে আমরা করছিলাম গুণফল বা যোগফলই, দেখো এটা। তো দেখো অ্যান্সার আসছে কি, তাহলে তুমি কি করবে দেখো, 3c/2 যেহেতু আছে, ওকে, তা দেখো উপরে 3c আছে, জাস্ট এই কি কাজ করবে জানো, এই যে 3c রেখে 3 আর 2 যোগ করে দিবে, কত আসবে 5। যেমন দেখো এখানে ক্ষেত্রে কার কার সিরিজ করছে আমি, দেখো আবার খেয়াল করো, 8c/5 এবং c। তাই কি করবা, 8c 8 5 কত 13, শেষ। এখানে তুমি কার কার করছো, 21c/13 এবং c, এদের মধ্যে তুমি করছো। তাহলে এবার তাকায় দেখো তো, এবার কত আসবে, 21c আর এই দুটো যোগ করো, 34 আসছে। তাই শর্টকাট এভাবে করবা, এই গুণফল বা যোগফল দরকার হয় না, সময় বাঁচানোর সর্বোচ্চ ওইগুলো তোমার আমি বলে দিতেছি। ওকে, অঙ্ক করলে হবে না, টাইম বাঁচাতে হবে, মিনিমাম টাইমে সলভ করতে হবে। তাহলে এই ধরনের প্রবলেম আসলে উপরটা থাকবে, নিচের দুইটা যোগ করে দাও, শেষ। আরো শর্টকাট। ওকে, এই যে এখানেও সেম একই কাজ করছি, উঠানো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো এরপরে চলে যাই। তোমাকে বলছে যে দুইটা সার্কুলার প্লেটস নিতে বলছে। আচ্ছা, নিলাম দুইটা সার্কুলার প্লেট, A and B parallel, AR capacitor have a diameter এত মিটার এত অ্যাপার্ট। খেয়াল করো বলছে কি, দুইটা সার্কুলার প্লেট নিছো, A আর B, ধরে নাও এটা A, ধরে নাও এটা B। AR ক্যাপাসিটর, তার মাঝখানে আছে বায়ু, মানে K = 1, have a diameter, ওর ব্যাস দেওয়া আছে, ব্যাস 0.1 মিটার, এবং ডি পার্ট, তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 2 × 10⁻³ মিটার। এরপর তোমাকে বলছে সি আর ডি আরেকটা দুইটা প্লেট নিছে, সিমিলার ক্যাপাসিটর হ্যাভ ডায়ামিটার। তাহলে এখানে যে দুইটা এক হয়ে যাচ্ছে, বড় হাতে ডি লিখি। এখানে যে ডায়ামিটার বা ব্যাস দিছে, ডায়ামিটার মানে ব্যাস 0.12 মিটার, আর যে ডিসটেন্সটা দিছে, এই ডিসটেন্স দিয়ে তোমার 3 × 10⁻³ মিটার। ধরো না এটা D1, ধরো না এটা D2, এটা ডায়ামিটার D1, ডায়ামিটার D2। এখন তোমাকে বলছে প্লেট A is earth, A is earth and plate B and D are connected together shown in figure। আচ্ছা, এটারে আর্থিং করছে, বাকিগুলো কানেক্ট করছে কি হবে, চিত্রে দেখায় দিছে, শো ইন ফিগার, ফিগারে দেখায় দিছে। তাহলে সিএনসিটি কিভাবে আছে দেখায় দেখো, ব্যাটারি এটা 120 ভোল্ট, এটা 0, তার মানে এটা গ্রাউন্ড করা, মানে কি এটা এরকম একটা সার্কিট দিছে, সিম্পল কনসেপ্ট। এই দুটো কিভাবে আছে, সিরিজ। ওকে, গুণফল বা যোগফল, শেষ। আচ্ছা দেখো 120 ভোল্ট ব্যাটারির সাথে সংযুক্ত করছে। এখন তোমাকে বলছে দা কম্বিনেশন বা কম্বাইন দা ক্যাপাসিট্যান্স দা অ্যারেন্স এন্ড দ্য এনার্জি স্টোর। আচ্ছা, এখন দুইটার বাই করো, আগে C1 টা বাই করো না, এটার যে ক্যাপাসিট্যান্স বের হবে এটা বাই করো। তো C1 = কি আসবে, এপসাইলন নট, এর মান 1, এরিয়া ডিভাইড বাই ডিসটেন্স, এন্ড এরিয়া = কি লিখবো, পাই আর স্কয়ার। তো D1 যদি এটা হয়, তাহলে R1 কত আসবে, ব্যাসার্ধ কত আসবে, 2 দ্বারা ভাগ করে দাও, 0.5 মিটার, সরি 0.05 মিটার, 0.05 মিটার। আর এই R2টা কত আসবে, 2 দ্বারা ভাগ করলে 0.06 মিটার। ওকে, তো এখানে মানটা একটু বসায় দাও, দেখো কি আসে। তাহলে C1 = এপসাইলন নট A বাই D1, এপসাইলন নট পাই R1 স্কয়ার বাই D1। জাস্ট মানটা বসাও, এপসাইলন নট 8.854 10⁻12, পাইয়ের জায়গায় পাই রাখলাম, আর R1 এর ভ্যালু পাইছি 0.05 স্কয়ার, D1 পাইছি 2 × 10⁻3, মান বসাবো। C2 মান কত আসে আবার বসাই, এপসাইলন নট A বাই D2, এরিয়া আলাদা। ওকে, তো এপসাইলন নট এর পরিবর্তে লিখবো পাই R2 স্কয়ার বাই D2। এবার মান বসা দাও, এপসাইলন নট 8.854
ইন্টু 10^12 পাই তো আছে r2 0.06 স্কোয়ার d2 মান আসবে 3 ইন্টু 10^3। তো তোমার সময় বাঁচানোর জন্য আমি একটা কাজ করি, ডাটাগুলো একটু ভিডিও পজ করে বসাই, তোমার সময়টা বাঁচবে। ক্যালকুলেটরটা ইউজ করে বসাইতেছি। ওকে, তো ক্যালকুলেটর আমরা মানটা বসায় ফেলছি। তো এখন দেখো যে এই দুটো তো পাইলাম, এখন তুল্য ধারকত্ব কত আসবে? তো তুল্য ধারকত্ব আসবে সি ইকুইভ্যালেন্ট কি হবে, গুণফল বাই যোগফল। তো গুণফল বাই যোগফল আবার হিসাব করো, c1 c2। তো c1 পাইছি আমি 3.48 ইন্টু 10^11 আর c2 পাইছি 3.34 ইন্টু 10^11 ডিভাইডেড বাই c1 প্লাস c2। তাহলে আসবে তোমার 3.48 প্লাস 3.34 যোগ করে একবারে 10^11 কমন নিয়ে নিলাম। করলে এবার আমি দেখি আমার ক্যালকুলেটর আমারে কি বলে। 3.48 ইন্টু 3.34 এত ভাগ 3.48 প্লাস 3.34 এত ইন্টু 10 করলে আসে তোমার 1.7 ইন্টু 10^11 ফ্যারাডে, যাকে বলতে পারি প্রায় 17 ইন্টু 10^12 ফ্যারাডে, যাকে বলতে পারি 17 পিকো ফ্যারাডে। ওকে, যে ফর্মেট ইচ্ছা রাখতে পারো। তো এখানে 10^11 চলে যায়, এটা কাটাকাটি করি, আমি ম্যাথটা করছি ক্যালকুলেটরে। যাই হোক, এরপর আসছে এনার্জি স্টোর। এটা আমরা এ নাম্বার সলিউশনটা করছি। তো এই পর্যন্ত সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, এখন দেখো এনার্জি স্টোরটা কত হবে, কি চেয়েছে কমে। আচ্ছা, সিস্টেমের এনার্জি চেয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা চায় নাই। তাহলে অপশন নাম্বার বি, তাহলে কি আসবে একটু দেখো। এটা আমার লাগবে, এই জন্য মুছতেছি না। তাহলে এখানে আসবে হাফ সি ইকুইভ্যালেন্ট ভি স্কোয়ার। তো হাফ সি ইকুইভ্যালেন্ট কত পাইছে, 17 পিকো ফ্যারাডে। পিকো মানে 10^12। ওকে, সি ইন্টু ভি স্কোয়ার কত ভোল্ট ব্যাটারির সাথে অ্যাড করছি, 120 ভোল্টের সাথে অ্যাড করছি। তাহলে অ্যান্সার আসবে কত, তোমার একটু হিসাব করো এখানে। তাহলে এইটা ইন্টু 120 এর উপর স্কোয়ার এত ডিভাইড বাই 2 করলে সাইন্টিফিক মোডে নিয়ে আসলে আমার অ্যান্সার আসে 1.23 10^7 জুল, অথবা 12.3 যদি আমরা করি মাইক্রোজুল নিয়ে আসতে পারি, এত মাইক্রোজুল। ওকে, সরি 12.3 হবে না, 0.123 এত মাইক্রোজুল। তো মাইক্রোজুলে কনভার্ট করতে পারো, আর না তুমি জুলে রাখতে পারো, অপশনে যেটা দেওয়া থাকে সেটা তুমি দাগায় দিও। তাহলে সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। এরপরে দেখো এই পরবর্তী প্রবলেমে তোমার বলছে find the equivalent capacitance between points P and Q in the circuit shown in figure। এই সার্কিটে তোমার কি বের করতে বলছে, তুল্য ধারকত্ব বের করতে বলছে। তো এটা দেখো কিভাবে সলভ করব, এটা নোডাল অ্যানালিসিস এর কনসেপ্ট অনেকটা। তো এটা নিয়ে পরবর্তী লেকচার আছে, লেকচার নাম্বার 6 নোডাল অ্যানালিসিস নিয়ে আলোচনা করব। যাক, পি কিউ তুল্য ধারকত্ব বাই করো, ভালো মতো খেয়াল করো। এটা পি হলে এটাও পি। দেখো কোনো খরচ নাই, কোনো খরচ নাই, কোনো খরচ নাই, এটাও পি। কেন খরচ নাই, কোনো ক্যাপাসিটেন্স নাই, কোনো রোধ নাই, ভোল্টেজ ড্রপ হবে না, যা আছে তাই পরিবাহিতা। আচ্ছা, পাইলাম, ভালো কথা। এবার একটা খেয়াল করো, যদি এইটা ডি হয় তাহলে মাস বি এটাও ডি। তাহলে বি আমি কি লিখতে পারি এখন, ডি লিখতে পারি। কেন, কোনো খরচ হয় নাই। এইটা ডি হইলে দেখো এ বিন্দুর ভোল্টেজ, তাহলে এটাও আমার ডি। কেন, কোনো খরচ হয় নাই। তাহলে এইটা ডি হলে তাকায় দেখো এইটাও আমার ডি, কোনো খরচ হয় নাই। তাহলে এই সার্কিটে কিন্তু আলটিমেটলি কয়টা পয়েন্ট দেখো, কয়টা পয়েন্ট পাইছে, পি কিউ ডি, তিনটা পয়েন্টে দেখো ম্যাথ সলভ। দেখো পি এই পাশে পাইছে কিউ, এই পাশে পাইছে হচ্ছে ডি। টাকা দেখো পি আর ডি এর মাঝখানে একটা সি দিয়ে দাও, পি আর ডি এর মাঝখানে একটা সি দিলাম, ওর কাজ শেষ। পি ডি এর মাঝখানে আরেকটা সি, তাহলে একটা পি এর সাথে একটা ডি এর সাথে আরেকটা সি পাইলাম, ওর কাজও শেষ। পি আর ডি এর মাঝখানে আরেকটা সি দিয়ে দাও, আরেকটা সি পাইলাম, পি আর ডি। ওকে,
পেলাম। এরপর তাকে দেখো তো ডি আর ডি এর মাঝখানে, তাহলে দেখো এদের কোনো পটেনশিয়াল ডিফারেন্স নাই, তাহলে এগুলো কি সার্কিট? শর্ট সার্কিট। এগুলো শর্ট সার্কিট, এগুলো কাউন্টের ভিতরে নিয়ে আসবো না, এগুলো বাদ। এটাও ডি ডি, এটাও শর্ট সার্কিট, বাদ। তা থাকলো ডি আর কিউর মাঝখানে একটা, তাহলে ডি আর কিউর মাঝখানে একটা, এই হচ্ছে তোমার সার্কিট। এখন বলছে পি বড় প্রান্ত ছোট প্রান্ত তুল্য ধারকত্ব বাই করো। ওকে, এটা খুবই সিম্পল, যেহেতু সমান্তরালে আছে এই তিনটে কি হবে? যোগ। ওকে, তাহলে এইটা এখানে পাইলাম তিনটার যোগ 3C, এখানে পাইলাম সি, এরপর পি কিউ বাই করো, তুল্য ধারকত্ব কত হবে? গুণফল বাই যোগফল, খুবই সিম্পল। তাহলে আসবে তোমার 3C² বাই 4C, কাটাকাটি করলে 3C/4, এই হচ্ছে এটা সলিউশন। সুন্দর মতো স্ক্রিনশটে নোট করানো। আবার বলতেছি যে পটেনশিয়াল ডিফারেন্স না থাকলে তো এটা কাউন্ট হবে না, বিভব পার্থক্য নাই চারজনে, তাহলে শর্ট সার্কিট বা ডামি সার্কিট। এটার দুই পাশে ডি সেম, এই জন্য এগুলো বাদ, দুই পাশে ডি সেম বাদ, এগুলো মানে দেখো পটেনশিয়াল ডিফারেন্স আছে, এই জন্য দেখে দেখে বসাই দিচ্ছি। ওকে, তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো, খুবই ফান্ডামেন্টাল সার্কিট। এরপর আসো, তোমাকে বলছে যে find the amount by which the total energy stored in the capacitor will increase, মানে কি পরিমাণ ক্যাপাসিটরে কি স্টোরড এনার্জি শক্তিটা বৃদ্ধি পাবে এটা বের করতে বলছে। shown in figure, ফিগারটা দেখাইছে আফটার সুইচ কে ইজ ক্লোজ, মানে কেটা ক্লোজ করার পর কি পরিমাণ শক্তি বৃদ্ধি পাইছে এই ফিগারে বা সিস্টেমে বা নেটওয়ার্কে, এটা বের করতে বলছে। কনসিডার অল ক্যাপাসিটরস আর 3 মাইক্রোফ্যারাড, সব 3 মাইক্রোফ্যারাড, আর ব্যাটারির যে ভোল্টেজ সেটা 10 ভোল্ট। ওকে, তবে এটা খেয়াল করো, কে যখন খোলা, চাবি যখন খোলা তখন কি হবে এটি দেখি। কে যদি খোলা হয়, খেয়াল করো এটা নেগেটিভ টার্মিনাল, তাহলে এটা 0 0, এটাও আমার 0, ভালো মতো খেয়াল করো, তাহলে এটাও তো আমার 0, যেহেতু খোলা। খোলা মানে এখানে কোনো চার্জ ফ্লো হয় না, কিছু হয় না, এটা বাদ। এটা হচ্ছে 10 ভোল্ট, তাহলে এটা 10, তাহলে এটাও আমার কি 10, খরচ হয় নাই, খরচ হয় নাই, খরচ হয় নাই, তাহলে এটাও আমার 10। এখন তাকায় দেখো এই দুইটা ক্যাপাসিটেন্সের দুই পাশে বিভব পার্থক্য সেম, তার মানে এখানে শর্ট সার্কিট, এদের মধ্যে কোনো কিছু ফ্লো হয় নাই, চার্জ ফ্লো হয় না। তা চার্জ ফ্লো হয়েছে কোথায়? শুধুমাত্র এটাই। তা চাবি যখন খোলা তখন শুধু একজনকে কাউন্ট করব, বাস। হচ্ছে 10 ভোল্ট আর সি হচ্ছে তোমার 3 মাইক্রোফ্যারাড। ওকে, তাহলে এখন দেখো তো সঞ্চিত শক্তি তাহলে কত হবে? ইনিশিয়াল হাফ CV², কারণ এটা 10 হলে এই বিন্দুর ভোল্টেজও পাইছি 10, এটা হচ্ছে 0, এই দেখো এখানে তাই আসছে। তো মান বসা দাও, ইনিশিয়াল এনার্জি কত আসে? হাফ, সি হচ্ছে 3, মাইক্রো রেখে দিলাম, অ্যান্সার মাইক্রোতে আসবে, V² মানে 10 এর উপর স্কয়ার, তাহলে 100 করলে 50, 150, তাহলে 150 মাইক্রোজুল আসবে, মাইক্রোফ্যারাড লিখলাম না। ওকে, এটা হচ্ছে ইনিশিয়াল, কে খোলা। আর যখন কে বন্ধ হবে তখন কি হবে খেয়াল করো, তো তুমি কে খোলা অবস্থাকে স্ক্রিনশট দিয়ে নোট করো সার্কিটটা। ওকে, এবার আসো কে বন্ধ হইলে কি হবে, বন্ধ হইলে কি হবে এবার দেখো, এটা তো 10 ভোল্টে, এবার চাবি ক্লোজড, এবার দেখো 10 ভোল্ট হলে এটা মাস্ট বি 10, বুঝে নিও, এটাও মাস্ট বি কি হবে 10, এটা কত 0 0, তাহলে এটাও আমার 0, এটাও আমার 0, ভালো কথা। তাহলে এর এই পাশে আছে 0, চাবি যেহেতু ক্লোজ, কিন্তু এই বিন্দুর ভোল্টেজ এখন আর 0 না, কেন? কিছু একটা খরচ আছে, এই বিন্দুর ভোল্টেজ কত আমি জানি না, ধরে নিলাম এই বিন্দুর ভোল্টেজ x, আমার তো বলে না এটা কত। তাহলে এই বিন্দুতে এখানে আমরা তিনটা পয়েন্ট পাইছি, একটা 10 ভোল্ট আর একটা 0 ভোল্ট, 10 হচ্ছে বড় প্রান্ত, 0 হচ্ছে ছোট প্রান্ত, আর মাঝখানে একটা বিন্দু পাইছি x। এবার দেখে দেখে বসাও, x আর 10 এর মাঝখানে একটা c আছে, তাহলে x আর 10 এর মাঝখানে একটা c রে বসাই দিছি। আবার তাকায় দেখো x আর 10 এর মাঝখানে আরেকটা c, তাহলে x আর 10 এর মাঝখানে আরেকটা c আছে, বসাই দিলাম। এরপর তাকায় দেখো 10 আর 0 এর মাঝখানে একটা আছে, এরপর 10 আর কি 0 0 এর মাঝখানে একটা আছে c। ওকে, তাহলে এটাও আমরা দিয়ে দিলাম। এরপর তাকায় দেখো এই c, এই পাশে x, এই পাশে 0, তাহলে x আর 0 মাঝখানে আরেকটা c আছে, বাস। দেখে দেখে আমরা চারটা ক্যাপাসিটর কনভার্ট করে নিলাম। এবার তুমি এটা দেখে বুঝতে পারতেছো সি আর সি কি হবে স্যার, সি আর সি কি হবে, তো যেহেতু আমার এখানে সঞ্চিত শক্তি বের করতে হবে, তার মানে মেইন টার্গেট হচ্ছে তুল্য ধারকত্ব। ওকে, তুল্য ধারকত্ব বের করলে আমার ফাইনাল এনার্জি চলে আসবে, কারণ আমরা জানি ফাইনাল এনার্জি সমান সমান হাফ সি ইকুইভ্যালেন্ট ইনটু V², ভি তো আছে। তো তুল্য ধারকত্ব বের করে আমরা মুখোমুখি করি, সি আর সি প্যারালাল, তাহলে আসবে 2C।
এরপর দেখো তো একই চার্জ যাচ্ছে, এই 2C আর সি কি হবে সিরিজ। আমি মনে একটু ভেঙে ভেঙে বুঝাই দিই, অনেকে আবার নাও বুঝতে পারো, আর বুঝলে তো বুঝলেই। তাহলে সি আর সি প্যারালাল, কেন চার্জ দুই ভাগে ভাগ হচ্ছে, তাহলে এটা হবে 2C, এখানে আছে সি। ওকে, তো এবার দেখো তো এই যেখানে যে যাচ্ছে চার্জ, দেখো তো দুইটার মধ্যে সেম যাচ্ছে, তাহলে দুইটা মাস্ট বি হবে সিরিজ। সিরিজ হলে কি হবে গুণফল বাই যোগফল, তাহলে 2C² বাই 3C। তাহলে এই দুইটা সলভ করলে আমরা একটা পাবো 2C/3, 2C/3, আর নিচে আছে কত সি। ওকে, এটা ব্যাটারির সাথে কানেক্ট করে ফেলছি। এরপর দেখো এই দুইটা কি হবে সমান্তরাল, সমান্তরাল হলে কি হয় যোগ করতে হয়। তো যোগ করার একটা ট্রিক্স তো তোমাদের দেখাই দিছি আমরা একটু আগে দেখাই দিছি। এটা কি করতে হবে যোগ করতে হবে। কি করতে হয় 2C জায়গায় 2C রাখো, এই 2 আর 3 যোগ করে দাও 5, শেষ শর্টকাট। তুমি লসাগু করে দেখো, এটাই आंसर। ওকে, এটা আমরা সময় বাঁচানোর ট্রিক্স গুলো প্র্যাকটিস করতেছি যাতে অ্যাডমিশনে মিনিমাম টাইমে ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারি। যাক, এবার মানটা বসায় দাও। তাহলে সুতরাং সি ইকুইভ্যালেন্ট আমরা পেয়ে গেলাম হাফ, এখানে লিখে দিতে পারি যে সুতরাং সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু পেলাম 2C/5, মানটা বসায় দাও 2/5। সি প্রত্যেকটা ভ্যালু ধরতে বলছে তোমার 3, তাহলে 3 দুগুণা 6/5 এত মাইক্রোফ্যারাডে। তো মান বসায় দাও হাফ 6/5 10 এর উপর স্কয়ার, করলে আসবে কত 5 দুগুণা 10, 10 চলে যাবে 60, তাহলে আসবে 60 মাইক্রোজুল। ওকে, তো এই হচ্ছে find the amount increase in the circulation figure after switch key is closed, consider capacitor capacity overhead। আচ্ছা, তাহলে ইনিশিয়াল এনার্জি কত 150 মাইক্রোজুল, ফাইনাল এনার্জি আসছে কত 60, তো একটু কম এসে পড়ছে। যাই হোক, তাহলে এখানে হারানো শক্তি আমার প্রশ্ন বলছে বৃদ্ধি, এখানে আসছে হারানো, এরকম হলো কেন, তাহলে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। আচ্ছা, ইনিশিয়াল লিখবে যেহেতু হারাইছে, প্রথমে বেশি পরে কম, তাহলে 150 মাইনাস 60 সমান সমান 90 মাইক্রোজুল। তাহলে চাবি যখন খোলা তখন বেশি ছিল, চাবি যখন ক্লোজ তখন এনার্জি হচ্ছে কম, তাই না? আমি একটু দেখি তো, হাফ সি ভি স্কয়ার, হ্যাঁ 150 মাইক্রোজুল। এখানে সি ইকুইভ্যালেন্ট হচ্ছে 2C, লসাগু করলাম 2C² বাই 3C, 2C/3, এবার আসবে তোমার লসাগু করো, ওহো এখানে তো ভুলটা হয়েছে 5C/3, উল্টার ট্রিক্সটা খেয়াল করো 2C/3, তাই না? তাহলে এখন তো এই দুইটা প্যারালাল করলে কি করতে যোগ। আমি যেখানে ট্রিক্সটা বসাইছি একটু খেয়াল করো, একটু ভুলটা কোথায় হয়েছে। আমি যে ট্রিক্সটা বসাইছি এই ট্রিক্সটা ছিল তোমার সিরিজের জন্য, গুণফল বাই যোগফল। তখন আমরা করতাম কি উপরে যা ছিল নিচে যোগ করে দিতাম। সমান্তরালে তো এটা মুখোমুখি করা যায়, সি দেখো সি 3C আর 2C 5C/3। ওকে, এই জায়গায় একটু মিস্টেক হয়ে গেছে স্যার, একটু স্যাক্রিফাইস করেন 5C/3, তাহলে এখানে আসছে তোমার 5C/3, 3 চলে গেল, তাহলে আসলো 5 মাইক্রোফ্যারাডে। ওকে, তাহলে এখানে আসছে কত 5, তাহলে অ্যান্সার আসলো কত দেখো তো 150 250, তাহলে আসবে তোমার 250 মাইক্রোজুল। তাহলে এখানে হারানো শক্তি না, ঠিকই আছে, বৃদ্ধি পাবে, শক্তি বৃদ্ধি। তাহলে সুতরাং শক্তি বৃদ্ধি কত হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আমি ভুলটা আবার এক্সপ্লেন করতেছি, কোথায় ভুলটা হয়েছে 250 মাইনাস 150, তাহলে বাড়ছে কত 100 মাইক্রোজুল। ওকে, বৃদ্ধি। দেখো ভুলটা কোথায় হয়েছে, আমি ওই শর্টকাটটা বসাইছিলাম যে 2C বাই যোগফল, এটা হচ্ছে তোমার সিরিজে থাকলে ওই যে গুণফল বাই যোগফল যাতে করা না লাগে, তখন আমরা করতাম কি উপরটা যা আছে তাই উপরটার সাথে নিচেটা যোগ করে দিতাম। কিন্তু এদের তো সমান্তরাল, তো সমান্তরাল এটার সাথে এটা যোগ করো, যোগ করলে তো 5C/3 আসবে। ঠিক আছে, একটু স্যাক্রিফাইস করেন, মিস্টেকটা হয়ে গেছিল। যাই হোক, অ্যান্সার হবে এটা, সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলা, এটা হচ্ছে আপনার অ্যান্সার সলিউশন। তো নোট করেন, স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলা। ওকে ওকে, এরপর আসেন পরবর্তী প্রবলেম আমরা দেখব। তো এরপরে দেখেন কি বলছে যে ইন দ্য সার্কিট শোন ইন ফিগার ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন টার্মিনাল এ এন্ড বি। তাহলে এ বি মাঝখানে তুল্য ধারা করতে বলছে। তো এটা আমি মুখোমুখি করব, সেটা কি দেখো
এক নম্বরটা সলিউশন, এ নম্বর সলিউশন তুলো ধরা করতো। তো দেখো তিনটা সমান্তরাল আছে, তো কি হবে, তিনটা যোগ করে দাও, 3 এ 5 কত 8, 8 4 12, তাহলে এই পুরোটা পরিবর্তে পাইছি আমি 12 মাইক্রোফ্যারাডে, বুঝে নিও। এখানে 4 আছে, এই দুইটা প্যারালাল, 4 আর 2 কত হইলো 6 মাইক্রোফ্যারাডে, বাস। এরপর আসেন এই দুইটা কি হবে সিরিজ, সিরিজ মানে কি গুণফল বাই যোগফল, তাহলে কি আসবে 4 12 48, 48 বাই 16 কত আসবে 3, তাহলে আমি পুরোটা উপরে পেলাম 3 মাইক্রোফ্যারাডে। ওকে, এবার এখানে আসি 6 আর 3 গুণ করো, গুণফল বাই যোগফল কত আসবে 318 বাই 9 কত আসবে 2 মাইক্রোফ্যারাডে, বাস মুখোমুখি শেষ। ওকে, এবার এই বি তুলো ধরা করতে বাই করো, বাস। এরপর দুইটা কি আছে প্যারালাল, তো প্যারালাল কি করতে যোগ, তো আলটিমেটলি সি ইকুইভ্যালেন্ট পেলাম 5 মাইক্রোফ্যারাডে, ডান। তাহলে এ নম্বর সলিউশন হয়ে গেল সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 5 মাইক্রোফ্যারাডে, এ অপশন ক্লোজ। এরপর আসো বি নম্বর বলছে কি ইফ দ্য চার্জ অন দ্য 5 মাইক্রো ক্যাপাসিটর ইজ 120 মাইক্রোকুলম, হোয়াট ইজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পয়েন্টস এ এন্ড সি। আচ্ছা, তাহলে এই নম্বরটা স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, এখন দেখো তোমার আমি বলছে যে এই 5 মাইক্রোফ্যারাডের মধ্যে যেতেছে তোমার 120 মাইক্রোকুলম চার্জ যেতেছে, তাহলে বলছে হোয়াট ইজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স এ এন্ড সি, এ আর সি এর মধ্যে পার্থক্যটা কত দিচ্ছে। তো একটু ক্যালকুলেশন আছে, একটু বড় কোশ্চেন এটা, তো দেখো একটু তোমার প্ল্যান করে আগাইতে হবে, এটা প্ল্যান করে আগাইতে হবে। দেখো তো আমরা এখানে 5 মাইক্রোফ্যারাডের জন্য এইভাবে হিসাব করতে পারি, এটা এক স্টেপের ম্যাথ না, এটা ক্যালকুলেশন করে আসতে হবে। তো 5 মাইক্রোফ্যারাডের ভোল্টেজটা বাই করে ফেলি, ভি অফ 5 মাইক্রোফ্যারাডে, 5 মাইক্রোফ্যারাডে কি আসবে চার্জ বাই সি। তো চার্জ কত বলছে প্রশ্ন 120 মাইক্রো, সি কত 5 মাইক্রো, মাইক্রো চলে যাবে, তাহলে 5 কি হয়েছে 120, 120 তে দিচ্ছে, ঠিক আছে, তাহলে আসবে 24 ভোল্ট। হ্যাঁ ঠিক আছে, তাহলে 24 ভোল্ট বিভব পার্থক্য পেয়ে গেছে, তাহলে ওর বিভব পার্থক্য 24 ভোল্ট, ভালো মতো খেয়াল করো, ওর বিভব পার্থক্য পাইছি 24 ভোল্ট বিভব পার্থক্য পাইছি, কিন্তু এই বিন্দু ভোল্টেজ কত যায় না, এই জন্য অ্যাকুরেটলি বলতে পারতেছি না এই বিন্দু ভোল্টেজ কত, বাট পার্থক্য 24। আচ্ছা, এটা পার্থক্য যদি 24 হয় তাহলে প্রত্যেকটা পার্থক্য 24, তাহলে এখন একটু ক্যালকুলেশন করি, এটার চার্জ বাই করি, এটার চার্জ বাই করি, তাহলে টোটাল চার্জটা যাবে ওর মধ্যে দিয়ে গেলেই, ভালো মতো খেয়াল করি টোটাল চার্জটাই গেছে ওর মধ্যে দিয়ে গেলেই, কিন্তু দেখো এই বিয়োগ পার্থক্য পেয়ে গেলাম, এ বির পার্থক্য পেয়ে গেছে, তারপর সি টার্গেট করবো, ঠিক আছে, প্ল্যান করে নিয়ে আসতে হবে। তো দেখো তো এখন তাহলে আমার বের করতে হবে কি কিউ অফ 3 মাইক্রোফ্যারাডে, কিউ অফ 3 মাইক্রোফ্যারাডে কিভাবে করবো, সি ইন্টু ভি, তো সি কত 3, ভি কত 24, তাহলে 72, যেহেতু সি এর মান মাইক্রো তাহলে আসবে মাইক্রো কুলম। ওকে, আর কিউ অফ 4 মাইক্রোফ্যারাডে কত আসবে সিভি, 4 ইন্টু ভি তো 24, তাহলে আসবে 96 মাইক্রো কুলম। ওকে, মাইক্রোতে অ্যান্সার রাখবো। তাহলে টোটাল চার্জ কত আসবে মোট, একটা কাজ করি, এখানে টোটাল চার্জ তো কিউ, আমি এই উপরেরটাকে ধরলাম Q1, তাহলে এটা ধরলাম Q1, যে প্ল্যান করে নিলাম কিউ, এখানে গেছে কত Q2, এখানে গেছে Q1। ওকে, তো এখানে তাহলে টোটাল চার্জ Q1 যদি বের করতে চাই, এই দুইটা যোগ করে দাও, এই দুটো যোগ করে দাও, 72 কত হবে 160, 168, তাহলে 168 মাইক্রো কুলম, দুটো আমি যোগ করে দিচ্ছি Q1, সরি, এখানে তো এটা হবে না, 3 মাইক্রোফ্যারাডে প্লাস 4 মাইক্রোফ্যারাডে প্লাস এটাও তো আছে কিউ অফ 5 মাইক্রোফ্যারাডে, এই এবার তিনটা যোগ করে দাও, এখানে আসছে কত 72 প্লাস 96 প্লাস 120, তাহলে আসছে তোমার 160, 180, 280, 288 মাইক্রো কুলম, 288 মাইক্রো কুলম। তো Q1 পাইছি, তো Q1 পাওয়াতে আমি ভি অফ এবি কিন্তু পেয়ে গেলে, ভি অফ এবি মানে কি ভি ইকুয়ালস টু কি কিউ বাই সি, তাহলে Q1 বাই সি ওই টোটালটা, এই যে টোটালটা দেখো এই দুইটা পটেনশিয়াল ডিফারেন্স। ওকে, তাহলে Q1 কত পাইছি 288 মাইক্রো, সি কত 3 মাইক্রোফ্যারাডে, মাইক্রো চলে যাবে 288 বাই 3, তো 288 ভাগ 3 করলে আসবে তোমার 96,
কত আসতেছে 96 ভোল্ট পাইছি আমরা ভি অফ এবি। আচ্ছা এবার একটু খেয়াল করো, ভি অফ এবি যেহেতু পেয়ে গেছি, ভালো মতো খেয়াল করো, তাহলে আমরা এই কিউ টুর মানও বের করতে পারবো, কিউ টুর মানও বের করতে পারবো। ভালো মতো খেয়াল করো, তাহলে দেখো তো কিউ টু সমান সমান কি আসবে, কিউ ইকুয়ালস টু সিবি, কারণ সূত্র কিন্তু আমরা একটাই ঘুরে ফিরে ব্যবহার করতেছি, সি ইকুয়ালস টু কিউ বাই ভি, কিউ ইকুয়ালস টু সিবি, ভি ইকুয়ালস টু কিউ বাই সি, সি ইকুয়ালস টু কিউ বাই ভি, এইটারই নাড়াচাড়া করতেছি আমরা বারবার। ওকে, তাহলে কিউ ইকুয়ালস টু কি আসবে, সিবি। এবার একটু খেয়াল করো, এই কিউ টু বের করতে যাচ্ছে। এখন এই ব্রাঞ্চের ক্যাপাসিট্যান্স কত, 2 মাইক্রোফ্যারাড, তাহলে সি ভি ভি অফ এ বিও লিখতে পারি, তাহলে 2 ভি অফ এ বি বাই করছি আমি 96, তাহলে আসবে কত 192 মাইক্রোকুলম। ওকে, আচ্ছা কিউ টু কিন্তু পেয়ে গেছে। এখন 3 মাইক্রোফ্যারাডের বিভব পার্থক্য আমরা বের করে ফেলতে পারবো। 3 মাইক্রোফ্যারাডের বিভব পার্থক্য ভি ইকুয়ালস টু আবার কিউ বাই সি, তোর ভিতর কিউ টু গেছে কত 192 আর ওর সি কত 3, তাহলে আসবে কত 192 বাই 3 ভাগ করে দাও, 100 মুখোমুখি যদিও করা যায়, যাই হোক 64, দেখেন আসবে তোমার 64 ভোল্ট। ওকে, তাহলে ফাইনালি আমরা পেয়ে গেলাম এই হচ্ছে আমার ভি অফ এ মাইনাস ভি অফ সি। এইচ এসির পার্থক্য দেখো, এই যে চার্জ যাচ্ছে, এই বিন্দুর ভোল্টেজ এ হলে এই বিন্দুর ভোল্টেজ আমার এ, তাহলে এসির পার্থক্য আমি কত পেয়ে গেলাম 64 ভোল্ট। তাহলে আমরা এবার লিখতে পারি, সুতরাং ভি অফ এ মাইনাস ভি অফ সি সমান সমান 64 ভোল্ট। এই হচ্ছে তোমার সলিউশন। খুবই চমৎকার একটা প্রবলেম, দেখো প্ল্যান ওয়াইজ তোমার আশা লাগছে, প্ল্যান ওয়াইজ মুখস্থ করা কিছু নাই। ওকে, তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো, কিভাবে করছে কয়েকবার দেখো। এখন তোমাকে আরো কোশ্চেন চাইতে পারে, সেটা হচ্ছে মোট চার্জ কত, এই দুইটা যোগ করে দাও, এখানকার চার্জ কত, এখানকার চার্জ কত, এখানকার চার্জ কত, এটার বিয়োগ কত, প্ল্যান করে বের করো। ওকে, যেমন মনে করো সাপোজ টোটাল চার্জ তো বের করছে, টোটাল চার্জ ভাগ হবে, তো কিভাবে ভাগ হবে এটা খেয়াল করো। আবার তাদের কি লাগবে, পটেনশিয়াল ডিফারেন্স লাগবে। ওকে, তো এই দুইটা কি করবা, সলভ করবা। 4 আর 2 মিলা কত হয়েছে, 4 আর 2 মিলা 6 হয়েছে, তাহলে 6 এর ভিতর কি পরিমাণ চার্জ আছে এটা জানি, তাহলে পটেনশিয়াল ডিফারেন্স বের করে নিয়ে আসো, পরে পটেনশিয়াল ডিফারেন্স বের করলে আবার তুমি চার্জ বের করো। ওকে, তো আমি এটা করে দিচ্ছি, দেখো এটা এক্সট্রা কোশ্চেন, এই পর্যন্ত তো নোট হয়ে গেছে তোমার। এখন দেখো এক্সট্রা কোশ্চেন গুলো দেখো, সেটা হচ্ছে কি, আমি তোমার বললাম যে সবগুলো চার্জ বাই করছি, এটার চার্জ চাইলে কি দোষ হয়েছে একটু বাই করি দেখি না। এই 4 আর 2 মিললে কত হয় 6 মাইক্রোফ্যারাডে, এই দুইটা মিলে এটা হয়েছে, এন্ড টোটাল চার্জ যেতেছে, তাহলে ওর বিভবটা কত হবে এটা দেখো রাফ করে দিতেছে। ওর বিভবটা তাহলে কত আসবে, ভি সমান সমান কিউ বাই সি, কিউ টু বাই সি। কিউ টু কত বাইর করছো তুমি কষ্ট করে, 192, 192 বাই 6, তাহলে 192 বাই 6 কত আসে, 192 ভাগ 6 32 আসবে। তাহলে তুমি পেয়ে গেছো 32 ভোল্ট হচ্ছে বিভব পার্থক্য। ওকে, তাহলে এখন এটা মুছে দিলাম, শেষ, অ্যানালাইসিস করে ফেলছি 32 ভোল্ট। তাহলে 32 ভোল্ট বিভব পার্থক্য, তাহলে ওর চার্জ কত হবে, ওর চার্জ হবে কি অফ 4 মাইক্রোফ্যারাডে, এটা হবে ভি বাই সি, তাহলে 32 বাই 4, দ্যাট মিনস 8 মাইক্রোফ্যারাডে। আর ওর চার্জ তাহলে কত আসবে, কিউ ইকুয়ালস টু সিভি, কিউ ইকুয়ালস টু সিভি, তো সি এর মান হচ্ছে 4, ভি হচ্ছে কত 32, তাহলে আসবে 120, 4 দুগুণ 8, 128 মাইক্রোকুলম। আর ওর চার্জ কত আসবে, সিভি, সি হচ্ছে 2 ইন্টু 32, 30 দুগুণ 60, 64 মাইক্রোকুলম। এরপর তুমি আবার যোগ করো, করলে আবার এটাই আসবে, দেখো 180, 192 মাইক্রোকুলম। ওকে, এইভাবে তোমরা আলাদা আলাদা করে বের করতে পারো। তাহলে তোমাকে এক্সট্রা একটা কোশ্চেন দেখালাম যে পুরো সার্কিট আমরা অ্যানালাইসিস করছি, যাতে তোমাদের পুরো কমপ্লিট একটা আইডিয়া আসে। তো সুন্দর মতো এক্সট্রা নোট করে ফেলো, এটা এই প্রশ্নে যদিও চায় না, বাট তারপরে তোমাকে করাই দিলাম। তো এরপরে দেখো তোমাকে বলছে কি যে প্রশ্ন পুরোটা আসে নাই, আমি একটু কষ্ট করে ইয়া করি। আচ্ছা এবার আসছে, দেখো তোমাকে বলছে 3 ইনিশিয়ালি আনচার্জ, আচ্ছা লেখাটা দেখা যাচ্ছে না, আনচার্জ অচার্জিত, আনচার্জড বা অচার্জিত বা চার্জহীন, ঠিক আছে, ক্যাপাসিটরস আর কানেক্টেড সিরিজ, 3টা চার্জহীন ক্যাপাসিটর সিরিজে কানেক্ট করছে কত ভোল্টের সাথে, 30 ভোল্টের সাথে। প্রশ্ন বলছে 30 ভোল্টের সাথে।
এখন তোমাকে বলছে সুইচটা ক্লোজ করে ফেলছে, সুইচটা ক্লোজ করে ফেলছে। এখন বলছে ক্যালকুলেট দ্য প্যারামিটার ফর দিস সার্কিট, চার্জ ফ্লো দ্য ব্যাটারি। এই ব্যাটারি কি পরিমাণ চার্জ ফ্লো করবে, কারণ ওদের তো কোনো চার্জ নাই, তাহলে ওদের বিভব নাই, তাহলে ও বিভব বেশি, তাহলে ও তো সাপ্লাই দিবেই। তো কি পরিমাণ সাপ্লাই দিবে, তিনটার ইকুইভ্যালেন্ট বাই করো আগে। তাহলে সি ইকুইভ্যালেন্ট কত আসবে, তিনটা কিসে আছে, সিরিজ। ওকে, তো সিরিজ হলে কি হয় লিখতে হয়, তিনটা 1/2 প্লাস 6 প্লাস 1/3, লসাগু করো, একটু বড় করে লিখি, হাফ 3 6, তো 6 যেগুলো কত আসবে, 3 প্লাস 2 প্লাস 1, দ্যাট মিনস 1, তাহলে সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু আসবে 1 মাইক্রোফ্যারাড। ওকে, অথবা এবার দেখো শর্টকাট দেখো, সেটা হচ্ছে এই দুটো করো আগে, গুণফল বাই যোগফল, কত আসবে 3 6 18, 18/9 2, 2 আর 2, 2 2 গুণ 4 বাই 4 1। ওকে, এভাবে করতে পারো গুণফল বাই যোগফল করে। তো যাক, এরপর আসো চার্জ ফ্লো অফ দ্য ব্যাটারি কত হবে, একটা একটা করে শুরু করে এবার এ, তাহলে চার্জ ফ্লো হবে তোমার সি ইকুইভ্যালেন্ট ইনটু ভি, কারণ এই তিনটা পরিবর্তে একটা পেয়ে গেছো, তিনটা পরিবর্তে একটা পেয়ে গেছো, সি ইকুইভ্যালেন্ট আর ব্যাটারি তো আগেরটাই আছে, তাহলে এটাই তোমার মোট চার্জ। ওকে, তোমার বসাও 1 ইন্টু 30, তাহলে আসবে 30 মাইক্রোকুলম। এরপর দেখো বিতে চাইছে কি, পটেনশিয়াল এনার্জি ইন 3 মাইক্রো ক্যাপাসিটর, এই 3 এর পটেনশিয়াল এনার্জি চাইছে, পটেনশিয়াল এনার্জি, হ্যাঁ বিভব শক্তিটা কি চাইছে, তো বাই করো ভি। তো যেহেতু সিরিজে আছে, তো ভি অফ 3 মাইক্রোফ্যারাড, ভি ইকুয়ালস কি কিউ বাই সি, তাহলে কিউ বাই সি। টোটাল দেখো ওদের ভিতর যাচ্ছে কি, টোটাল চার্জটাই তো যাচ্ছে, টোটাল চার্জ হচ্ছে 30, আর ক্যাপাসিটেন্স কত 3, কাটাকাটি করলে 10। ওকে, মাইক্রো মাইক্রো চলে যাবে 10 ভোল্ট। ওকে, উপর মাইক্রোকুলম নিচেও মাইক্রোফ্যারাডে কাটাকাটি চলে যাবে, তো পটেনশিয়াল এনার্জি পাইছে। তারপর হচ্ছে টোটাল এনার্জি ইন অল ক্যাপাসিটরস, আচ্ছা প্রত্যেকটার ক্যাপাসিটরস এর এনার্জি বের করতে বলছে। তো E1 সমান সমান দেখো, যেহেতু প্রত্যেকটার চার্জ সেম, আমরা চার্জ দিয়ে ম্যাথ সলভ করি, তাহলে আর বিভব পার্থক্য বের করা লাগবে না, কারণ তুমি যদি হাফ সিভি স্কয়ার দিয়ে বের করতে চাও, প্রত্যেকটা পটেনশিয়াল ডিফারেন্স বের করা লাগবে, তো দরকার নাই, একটু শর্টকাট করে ফেলি, কিউ স্কয়ার বাই 2c, প্রত্যেকটা চার্জ সেম, তো কিউ স্কয়ার কত 30 স্কয়ার বাই 2c, 2c 2c, সি হচ্ছে কত 2। তো এটা খেয়াল করো, এখানে 30 মাইক্রো আছে কিন্তু 10 ইনভার্স 6, এটার উপর কি স্কয়ার ইনটু 10 ইনভার্স 6, তাহলে একটু খেয়াল করো 10 ইনভার্স 6 10 ইনভার্স 6 চলে যাবে, বাট একটা 10 ইনভার্স 6 থাকবে, তার মানে এখানে অ্যানসার যেগুলো আসবে সব কিসে আসবে, মাইক্রোজুলে আসবে। ওকে, তাহলে আসবে কি তোমার, একটু দেখো 30 স্কয়ার বাই 4, 900 বাই 4, তাহলে 900 ভাগ 4 করলে আসবে তোমার 225, 225 ইন্টু 10 ইনভার্স 6 না লিখে একবার মাইক্রোজুল লিখে দিলাম। সিমিলারলি এবার E2 তে আসো, কিউ স্কয়ার বাই 2c2, তো এখানেও সেম 30 স্কয়ার বাই 2 c2, c2 কত 3, ওই ওটা লিখলাম না, কারণ তুমি জানো এটা সব মাইক্রোতে আছে, একটা মাইক্রো থাকবে, তাহলে অ্যানসার যেহেতু মাইক্রোজুলে লিখবো, তোমার 10 ইনভার্স 6 আর দেখানো লাগতেছে না, তাহলে 900 বাই 6 1500, 150 আসবে, 150 মাইক্রোজুল। U3 তাহলে কত আসবে, কিউ স্কয়ার বাই 2c3, তুমি চাইলে জুলে রাখতে পারো, এটা তোমার ডিসিশন, আমি একটা জুলে রাখতেছি, আমার ইচ্ছা হয়েছে এই জন্য, তুমি চাইলে ভিন্নভাবে রাখতে পারো। তো 900 বাই 12, 900 ভাগ 12, 75 মাইক্রোজুল, তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা অ্যান্সার বের করে ফেললাম। এরপর ডি নম্বরে তোমার বলছে হিট প্রডিউস ইন দ্য সার্কিট আফটার সুইচ ইজ ক্লোজ, খুবই চমৎকার আমার একটা কোয়েশ্চেন, এটা হিট প্রডিউস কত হয়েছে, তো আমি আগেই বলছি মোট যে শক্তিটা হবে, ভালো মতো খেয়াল করো, তাহলে এখানে মোট শক্তি কত, মোট সার্কিটে E1 E2 E3, কেন এভাবে করছি, এইভাবে বের করতে বলছে, যদি এইভাবে না বলতো আমি কিন্তু এভাবে করতাম, হাফ সি ইকুইভ্যালেন্ট ভি স্কয়ার দিয়ে বের করতাম। ওকে, যাক যেতে এভাবে বের করে ফেলছি, মান বসায় দাও, টোটাল আসবে কত 225 প্লাস 150 প্লাস 75 করলে আসবে 300, 450 মাইক্রোজুল আসছে। ওকে, তো উৎপন্ন তাপ তাহলে কত হবে, হিট প্রডিউস, উৎপন্ন তাপ আমরা জানি যাই সঞ্চিত হয় তাই কিন্তু উৎপন্ন হয়, 400 মাইক্রোজুল তাপ উৎপন্ন হবে, এটা অঙ্ক ছাড়া করতে হবে বেসিক। তাহলে ব্যাটারি সাপ্লাই দিছিল কত, ব্যাটারি দিছিল তোমার 900 মাইক্রোজুল দিছিল, 900। প্রমাণ কি দেখো, প্রমাণ কি দেখো, ভালো মতো খেয়াল করো, ব্যাটারির কাজ কত, ডাব্লিউ ইকুয়ালস টু কি কিউভি, দেখো কিউর মান কত আসছে, কত 30,
আর বিভব পার্থক্য কত দেখো, ব্যাটারি বিভব পার্থক্য কত 30। তাই দেখো টোটাল কত করছে 900, যেহেতু মাইক্রোতে আছে তাহলে অ্যান্সার মাইক্রো জুল। তাহলে দেখো ব্যাটারি কিন্তু সাপ্লাই দিছিল 900, ও পাইছে 450 আর 450 হারাইছে, লস্ট। তো এটা কোষের কাজ। তো এটা যদিও চায় নাই, তারপর আমি এটা লেখা দিচ্ছি বর্ধিত কোয়েশ্চেন, এটা চায় নাই, বাট আমি বলবো এটা লেখা নিয়েও প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসে এগুলো। ব্যাটারি কাজ কত, ওকে। তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, আশা রাখি উঠে ফেলছো। এরপরে আসো তোমাকে বলছে যে এক্স আর ওয়াই এটা দুইটা প্যারালাল ক্যাপাসিটর হ্যাভিং দ্য সেম এরিয়া, ক্ষেত্রফল সেম, সেম সেপারেশনটা সেম। X has a air between plates X, Y contains dielectric radium ER is to 5। আচ্ছা দেখো বলছে কি X আর Y দুইজনের ডিস্টেন্স সেম, এরিয়া সেম, কিন্তু এখানে কিছু নাই, মানে কে এর মান রাখতে বলছে 1, কিন্তু এখানে রাখতে বলছে k ইকুয়ালস টু 5। কে লেখো আর ER লেখো, যেভাবে লেখো ছোটদের, এটাকে বলে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখন দেখো বলছে পটেনশিয়াল ডিফারেন্স বের করো। আচ্ছা দেখো এখান থেকে আমরা বের করতে পারি এটা C1 এটা C2। তো দেখো তো C1 ইকুয়ালস টু কি আসে এপসাইলন নট A বাই D, এবং C2 ইকুয়ালস টু আসে এপসাইলন নট K A বাই D। আমরা দেখো তো এপসাইলন নট A বাই D মানে কি লিখতে পারি K C1। তাহলে আমরা কি লিখতে পারি যে C1 ইকুয়ালস টু C হলে আমরা লিখতে পারি C2 ইকুয়ালস টু আসবে তোমার 5C। তাহলে সার্কিটটা কি দাঁড়াইলো, একটা হবে C আর একটা হবে 5C। একটু ঘুরে পেঁচে তোমার একটু ডিস্টার্ব করছে, এছাড়া কিছুই না। এটা হচ্ছে 12 ভোল্ট। ওকে, এবার সার্কিট সিম্পল। এখন বলছে এই নম্বর সলিউশন, বলছে কি পটেনশিয়াল ডিফারেন্স বের করো বিটুইন সি এন্ড বি। দেখো এখানে শর্টকাট আছে, আমরা জানি প্লেটস এক্স এন্ড ওয়াই দুইটারই বের করতে বলছে। তাহলে ভিএক্স যদি বের করতে চাও, টোটাল ভোল্টেজ কত ভি, বিপরীতটার ক্যাপাসিটেন্স কত 5C ডিভাইড বাই দুটার যোগফল। ওকে, তাহলে আসবে 5C প্লাস C। তো মান বসা দাও, উপরে আসবে তোমার 5C, নিচে আসবে তোমার 6C ইন্টু ভি, কাটাকাটি চলে গেলে আসবে 10 ভোল্ট। এটা হচ্ছে ট্রিক্স, যেটা সিরিজের প্রথমেই তোমরা দেখাইছি। দেখো চার্জ বের করা লাগতেছে না, কিছু করা লাগতেছে না। এটা যদি না জানো তাহলে কিন্তু বিপদ। কি বিপদ, সময় লাগবে, এছাড়া কিছু না। ম্যাথ তুমি পারবা, সেটা কি তুল্য ধারকত্ব বাই করো। তুল্য ধারকত্ব কত আসবে দেখো, ম্যাথটা কত বড় হয়, সিকুয়েন্ট কি আসবে গুণফল বাই যোগফল। ওকে, তাহলে 5C স্কয়ার বাই 6C, তাহলে আসবে তোমার 5C বাই 6। তাহলে দেখো টোটাল চার্জ তাহলে কত আসবে, টোটাল চার্জ Q ইকুয়ালস টু C ইকুইভ্যালেন্ট ইনটু V। ওকে, তাহলে C ইকুইভ্যালেন্ট বের হচ্ছে আমার 5C বাই 6 ইনটু V হচ্ছে 12, তাহলে আসবে তোমার 10C হচ্ছে তোমার টোটাল চার্জ। তাহলে Vx কত আসবে, যেহেতু চার্জ যাচ্ছে কত, এটা x, এটা আমার y, তাহলে V ইকুয়ালস টু কি Q বাই C, তাহলে Q বাই C। ওকে, তাহলে Q কত বাই C 10C বাই C, কাটাকাটি চলে গেলে 10 ভোল্ট। দেখো কত বড় একটা ম্যাথ আমরা এক লাইনে করে ফেলছি। ওকে, এই জিনিসটা মাথায় রেখো, এটা হচ্ছে এটা খুবই ফার বেটার একটা ওয়ে। তাহলে সিমিলারলি একইভাবে আমরা শর্টকাট দিয়ে করব, আর এভাবে করব না। ভিওয়াই, আচ্ছা ভিওয়াই যদি বের করতে চাও তাহলে লিখতে হবে বিপরীতটা সি ইন্টু ভি ডিভাইড বাই 5C প্লাস সি। তো এখানে আসবে তোমার সি বাই 6C ইন্টু 12, তাহলে আসবে হচ্ছে তোমার 2 ভোল্ট। বা এটা এভাবে করতে পারতা, ভিআই হচ্ছে টোটাল ভি থেকে ভিএক্স বাদ দাও, তাহলে 12 থেকে 10 বাদ দাও 2 ভোল্ট। ওকে, এই যে তোমার ভিএক্স ভিওয়াই, সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এর বিভব পার্থক্য 10 ভোল্ট, এর বিভব পার্থক্য 2 ভোল্ট, যেটা আমরা শর্টকাট বের করে ফেলছি। স্ক্রিনশট দিয়ে আশা রাখি নোট করে ফেলছো। এখন আসো, হোয়াট ইজ দ্য রেশিও অফ ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোরড ইন এক্স এন্ড ওয়াই। আচ্ছা, তোমাকে বলছে যে এদের যে তড়িৎ শক্তি পাইছো এক্স আর ওয়াই, এদের অনুপাতটা কত হবে। তুমি এটা তাকায় দেখো, দুজনের চার্জ তো সেম না, তাই কিভাবে লিখতে পারো কিউ স্কোয়ার বাই 2CX
ইন্টু কিউ স্কোয়ার বাই 2CY না লেখা উপরে নিয়ে যেতে পারি 2CY, 2 নাই, কিউ স্কোয়ার নাই, তাহলে CY বাই CX, CY হচ্ছে আমার কত, এটা হচ্ছে CY কত 5C, CX কত C, কাটাকাটি গেলে কত 5, সুতরাং পেয়ে গেলাম X is to Y 5:1, এই হচ্ছে সলিউশন। ওকে, তুমি চাইলে হাফ সি বি স্কয়ার দিয়েও করতে পারো, দেখায় দিই, সব রাস্তা দেখায় দিই, তোমার যেমনি ইচ্ছা, যাতে তুমি অঙ্ক কনফিউজ না হও। তুমি এটা দিয়ে করতে পারতা হাফ CX, খেয়াল করো, CX VX স্কোয়ার হাফ CY VY স্কোয়ার, মান বসাও, হাফ হাফ নাই, CX কত C, VX কত পাইছি 10, 10 এর উপর স্কোয়ার মানে 100, CY কত 5C, VY কত দেখো 2 ভোল্ট, 2 এর উপর স্কোয়ার দ্যাট মিন্স 4, 2 এর উপর স্কোয়ার। তো করলে দেখো তো এখানে C নাই, 4 5 20, উপরে 100, আলটিমেটলি 5, সেম রেজাল্ট, যার যেমনি ইচ্ছা করবা, অঙ্ক মুখস্থ করার কিছু নাই, সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, তো আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। তো এটা একটু মজার একটা প্রবলেম, একটু 1 মিনিট সময় নিচ্ছি। ওকে, আচ্ছা দেখো, তো তোমাকে বলছে ইন দ্য ফিগার অল দ্য ক্যাপাসিটরস অফ সার্কিট হ্যাভ এ ক্যাপাসিটেন্স অফ 6 মাইক্রোফ্যারাড, মানে প্রত্যেকটার ক্যাপাসিটেন্সের 6 মাইক্রোফ্যারাড। এখন তোমার বলছে যে অল দ্য ব্যাটারিজ হ্যাভ ইএমএফ 10 ভোল্ট, এবং প্রত্যেকটা যে ব্যাটারি আছে সেটা 10 ভোল্ট। হোয়াট ইজ দ্য চার্জ অন দ্য ক্যাপাসিটর সি, দেখো সি কিন্তু এক জায়গায় আছে, বলছে এটার চার্জ কত, এটার কিউর মানটা কত, এটা চাইছে। এখানে যতগুলো ব্যাটারি আছে সবগুলো ব্যাটারি 10 ভোল্ট, আর যতগুলো ক্যাপাসিটেন্স আছে সবগুলো কত 6 মাইক্রোফ্যারাড। তো চার্জ বাই করতে হবে। দেখো চার্জ মানে কি, চার্জ মানে সিবি, অঙ্ক কিন্তু এক লাইনের, সি কত 6 মাইক্রোফ্যারাড, শুধু ভি বাই করতে হবে। দেখো কিভাবে শুরু করি, তুমি একটু খেয়াল করো, আমি যে একটা রাস্তা আঁকি, যাইতে শুরু করে আমি যাই না কোথায় যে আটকাবে, দেখো এই এখান থেকে যাওয়া শুরু করলাম, দেখো ফ্রি রাস্তা, এদিকে রাস্তা বন্ধ মানে রাস্তা বন্ধ মানে ক্যাপাসিটর আছে, ফ্রি রাস্তাগুলো বাই করি আগে। এদিকে যা দেখলাম বন্ধ রাস্তা নাই, ফ্রি রাস্তা নাই, এদিকে দেখলাম ফ্রি রাস্তা আছে, আছে যা পর দেখলাম আরে সামনে তো নাই, তাহলে যা লাভ নাই, তাহলে এইদিকে ফ্রি রাস্তা আছে, এদিকে যা লাভ নাই, এদিকে আছে যা দেখলাম বন্ধ, এই দেখো আছে, এদিকে বন্ধ এদিকে বন্ধ, এই যে ব্যাটারি পাইছি কয় ভোল্ট 10 ভোল্ট, কয় ভোল্ট 10 ভোল্ট, তাহলে এটা যদি 10 হয় তাহলে এই বিন্দুর ভোল্টেজ কত পেয়ে গেছি 10, এই বিন্দুর ভোল্টেজ কত 0, তাহলে এইটা কত -10, কারণ আমরা জানি নেগেটিভ থেকে পজিটিভ ভোল্টেজ গেইন হয়, পজিটিভ থেকে নেগেটিভ ভোল্টেজ ড্রপ হয়। যারা জানো না তাদের জন্য আলাদা করে একটু নোট করে নিই, এটা আমার চলতরিতে যারা ক্লাস পেয়েছে তারা সবাই জানো, এটা 10 ভোল্ট। খেয়াল করো এটা 10 হলে এই বিন্দুর ভোল্টেজ 10, গ্রাউন্ড এটা 0, দেখো নেগেটিভ থেকে পজিটিভ ভোল্টেজ গেইন হয়েছে, 0 সাথে 10 যোগ করছো, পজিটিভ থেকে নেগেটিভ ভোল্টেজ ড্রপ, দেখো 10 থেকে 10 বাদ দাও 0, এই কাজটাই করছি, সামনে 10 উল্টা গেলে ড্রপ, সামনে গেলে কি হবে গেইন। তাহলে গ্রাউন্ড দেখো তুমি এই দুইটার মধ্যে একটা ব্যাটারি প্রায়োরিটি দাও, ধরুন এটা প্রায়োরিটি দিছো, তাহলে এটা 10 এটা 0, উল্টো দিয়ে গেছো -10, ঠিক আছে। দেখো যে পজিটিভ থেকে নেগেটিভে গেছো, তো যাও এটা চলো তো এটা কনসেপ্ট জানি এটা। এখন এটা খেয়াল করো, এই যেটা যদি 0 হয় একটু ভালো মতো খেয়াল করো তো, 0 0 0 0 0, তাহলে এই বিন্দুর ভোল্টেজ পেয়ে গেলাম 0, কেন কোন খরচ হয় নাই, তাহলে এটা 10 হলে 10 10 10 10 10 10 10, তাহলে এই বিন্দুর এই পাশে ভোল্টেজ পেয়ে গেলাম 10, তাহলে বিয়োগ পার্থক্য পেয়ে গেলাম কত, ক্যাপাসিটর হচ্ছে 6 মাইক্রো লিখলাম না, বিয়োগ পার্থক্য 10 স্কয়ার, তাহলে আসবে তোমার 600 মাইক্রো কুলম্ব। অঙ্ক এক লাইনে সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে ওকে, এরপরে আসো, তোমাকে বলছে যে the two capacitors C1 and C2, আচ্ছা C1 and C2 are made of square plates and each length L, আচ্ছা মানে দুইটা স্কোয়ার প্লেট আছে, মানে বর্গাকার বাহু পাত, যাদের মধ্যবর্তী দৈর্ঘ্য বলছে L। ওকে, তার মানে আচ্ছা যাও, the separation between the plates of capacitors are D1 D2 shown in figure, দেখো ফিগারে তোমার দেখাইছে,
এই যে তাদের দুইটা ক্যাপাসিটর নিচ্ছে, তাদের দূরত্ব এটাকে এভাবে তুমি দেখাইতে পারতা, এই যে দুইটা ক্যাপাসিটর। ওকে, এই পাশে আছে এ, এই পাশে বি, এটাকে আনুভূমিক করে দেখাইছে। এই যে এটার যে ডিস্টেন্স এটার ধরছে d1, এটার যে ডিস্টেন্স এটার ধরছে d2, এই আর কিছু না, আনুভূমিক করে দেখাইছে। কেন? এখানে গ্র্যাভিটি ফোর্সেস। ওকে, তো যাই হোক, এখন তোমাকে বলছে এই ধরনের ফিগারের ক্ষেত্রে, ও আরেকটা জিনিস বলছে যে বর্গাকার যে পাতটা পাইছে, এই যে বর্গাকার যে পাতটা পাইছে, এই পাতের দৈর্ঘ্য হচ্ছে এল। পাতের দৈর্ঘ্য কত? এল। বর্গাকার পাতের দৈর্ঘ্য প্রস্থ সব সেম। তো এখন তোমার বলছে a potential difference v is applied between the points a and b। আচ্ছা, দুই দিকে potential difference অ্যাপ্লাই করছে। দেখো মেইন কনসেপ্ট এখান থেকে, and electron is projected। এটা আমার লেকচার নাম্বার 4 এ এটা নিয়ে আলোচনা করছি, অবশ্যই দেখে নিও যে ক্যাপাসিটরের মধ্যে ইলেকট্রন নিক্ষেপ করলে বা চার্জ নিক্ষেপ করলে কি হবে, ওই ম্যাথটা আবার দিচ্ছে। দেখো এখানে একটা ইলেকট্রন তুমি নিক্ষেপ করতেছো, একটা ইলেকট্রন নিক্ষেপ করতেছো, কত বেগে যায় না, প্রশ্ন বলছে প্লেটস বিটুইন দ্য আপার ক্যাপাসিটর মিডওয়ে বিটুইন দ্য টু প্লেটস। তার মানে তুমি যে ইলেকট্রনটা নিক্ষেপ করছো এদের যে দূরত্ব ছিল এদের ঠিক মাঝখানে, ঠিক মাঝখান থেকে নিক্ষেপ করছো। কোথায়? আপার প্লেটে, উপরের প্লেটে চিত্রে দেখা যাচ্ছে। বলছে ফাইন্ড দ্য মিনিমাম স্পিড। এই যে তুমি যে নিক্ষেপ করছো এই ইউর মানটা বাই করো, মিনিমাম ভেলোসিটি বাই করো, যাতে হোয়াইট দ্য ইলেকট্রন শুড বি প্রজেক্টেড সো দ্যাট ইট ডাজ নট কোলাইড উইথ এনি প্লেট। মানে এটা কোনো প্লেটের সাথে যা ধাক্কা খাবে না, জাস্ট প্লেটের একদম পাশ দেখে হিসাবে বের হয়ে যাবে। এগুলো তোমাকে জিজ্ঞাসা করতে বলছে, এই ইউর মান বের করতে বলছে। তো এই ধরনের ম্যাথ আমরা লেকচার 4 একটু দেখছি। তো দেখো যেহেতু এটা হাই ভোল্টেজ এটা লো ভোল্টেজ, তাহলে আমরা বলতে পারি এটা হবে প্লাস, এটা হবে কি মাইনাস। তাহলে প্লাস থেকে মাইনাসের নিচের দিকে একটা কি থাকবে? ইলেকট্রিক ফিল্ড। আর যেহেতু এটা নেগেটিভ চার্জ তাহলে উপরের দিকে একটা কি প্রাপ্ত হবে? ফোর্স প্রাপ্ত হবে। ওকে, তো এটা আমি আলাদা করে চিত্রকে দেখাইতেছি, খেয়াল করো। তো এখান থেকে তুমি নিক্ষেপ করবা ইলেকট্রনকে, যার হাইট বলছে মিড ওয়ে, মানে যা ছিল তার অর্ধেক, d1 এর অর্ধেক দূরত্ব থেকে তুমি নিক্ষেপ করছো ইউ। তো সে কেন উপরের দিকে যাচ্ছে? কারণ আমরা দেখতেছি ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে? নিচে। তাহলে ফোর্স হবে কোন দিকে? উপরে। তা খেয়াল করো, তাহলে আমরা এখানে দেখতে পারতেছি, ইলেকট্রনের জন্য ওজোন বা জি নিচের দিকে, আর এই যে ইলেকট্রিক ফিল্ডের কারণে উপরে একটা ফোর্স প্রাপ্ত হয়েছে, সেটা হচ্ছে আমার এ। কেন উপরে হয়েছে? কারণ এটা নেগেটিভ চার্জ ইলেকট্রন, ইলেকট্রিক ফিল্ড যেদিকে তার উল্টো দিকে প্রাপ্ত হবে। এগুলো না বুঝলে লেকচার নাম্বার 4টা অবশ্যই দেখানো, বিস্তারিত আলোচনা করছি। এই কোশ্চেন কি আসবে? তাহলে এফ বাই এম, ইলেকট্রন এফ মানে কি আসবে? ই বাই এম। ওকে, তাহলে এবার একটা খেয়াল করো, এটার লেন্থ কত? এল, বর্গাকার পাতের। তাহলে ও এখান থেকে এখানে যাওয়া মানে এক্স অক্ষ বরাবর কতটুকু ট্রাভেল করছে খেয়াল করো। তাহলে ও এক্স অক্ষ বরাবর ট্রাভেল করছে এস ইকুয়ালস টু ভিটি, ভেলোসিটি ইউ ইনটু টি। তো আমার তো চাইছে কার মান? ইউ মান। তাহলে সুতরাং ইউ ইকুয়ালস টু কি লিখতে পারি? এল বাই টি। সমীকরণ নম্বর 1 হিসেবে রেখা দাও। এখানে টি এর মানটা মিসি, তো টি এর জন্য কোন অক্ষে চলে যাব? ওয়াই অক্ষ। এখান থেকে এখানে যাওয়া মানে কি একটু খেয়াল করো তো, নিচেও d1/2, উপরেও d1/2। তাহলে ওয়াই অক্ষ বরাবর ট্রাভেল করছে কত? সেটা d1/2। তো আমরা জানি s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কয়ার। এখানে আসবে s ut প্লাস হাফ ওয়াই অক্ষ বরাবর টি স্কয়ার। কিন্তু দেখলাম ওয়াই অক্ষ বরাবর তার বেগ নাই, কারণ যা আছে সব x অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর নাই। কারণ ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, একটু খেয়াল করো তো ও যাচ্ছে কোন দিকে? উপরে। তাহলে এখানে যে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, যে নিট ত্বরণটা পাবা সেটা কোন দিকে? উপরের দিকে। কেন? সে উপরের দিকে যাচ্ছে, তার মানে জি এর থেকে এটা বড়, তাহলে আসবে তোমার এ মাইনাস জি। বড় মান মাইনাস ছোট মান কিভাবে বুঝছি? কারণ ইলেকট্রন তো উপরের দিকে যাচ্ছে, জি বড় হলে তো নিচে নামায় ফেলতো। ওকে, তো মান বসায় দাও। তাহলে আসলে তোমার d1/2 হাফ এ মাইনাস জি টি স্কোয়ার, 2 নাই, তাহলে টি ইকুয়ালস টু আমরা লিখতে পারি d1/a মাইনাস জি দিয়ে রুট। ওকে, তো এই টি এর মানটা এখানে বসাবো, কিন্তু ঝামেলা হচ্ছে কি দেখো, t1 এ এর মান কত? ই বাই এম মাইনাস জি। এই হচ্ছে তোমার ঘটনা, ইকুয়েশন নাম্বার 2 রেখে দিলাম। কেন? এই টি এর মানটা আমি এখানে বসালে অঙ্কটা হয়ে যেত, কিন্তু দেখলাম d1 প্রশ্ন আছে, দেখো চিত্রে দিচ্ছে, জি তো মুখস্থ, ইলেকট্রনের ভর চার্জ মুখস্থ, ডিস্টার্ব করতেছে কে? ই। এই ইলেকট্রিক ফিল্ড তোমার দেয় না, এখন আমার ঝামেলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। ওকে, তাহলে আবার দেখো তো ইলেকট্রিক ফিল্ড কিভাবে বের করবো। তো আমরা দেখতেছি এখানে ই আর ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে ই ইকুয়ালস টু ভিডি লিখতেই পারি। তাহলে ই ইকুয়ালস টু কি লিখতে পারি?
ভি বাই ডি ইকুয়াল আমরা কি জানি ভি বাই ডি। তো ডিসটেন্স কত ডি ওয়ান আছে, তাহলে এখন ভি ওয়ান বের করতে হবে। তো ভি ওয়ান আবার কিভাবে করব, খেয়াল করো ভি ওয়ান কিভাবে করব। এখন এইটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি না, একটু খেয়াল করো তো, শর্টকাট দেখো অঙ্কটা কত সেভ হবে যদি এগুলো না জানো। অ্যাডভান্স এইভাবেই হয়, এটা C1, উপরটা ধরছি আমি C1, এটা ধরছি আমি C2, এটা হচ্ছে C2, মাঝখানে দুইটা কানেক্ট। এখানে যে এ আর বি, প্রশ্নে তাকায় দেখো, প্রশ্নে তোমার বলছে যে পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাইড কত ভি, তার মানে এখানে ভি অ্যাপ্লাই করছে, তাহলে এদের যে পার্থক্য এটা হচ্ছে ভি অ্যাপ্লাই করছে। ওর বিয়োগ পার্থক্য V1, ওর বিয়োগ পার্থক্য V2, আর আমার লাগবে V1। এখন সাইড নোট দিই, যেখানে V1 আমরা শর্টকাট দেখছিলাম, V1 বের করলে অপোজিটটা নাও, C2 ইন্টু টোটাল ভোল্টেজ ডিভাইড বাই C1 প্লাস C2। ওকে, এই মানটা এখানে বসায় দাও, তাইলে তোমার কাজ শেষ। তাহলে আসলো কি C2 V, নিচে আসবে তোমার C2 প্লাস C1 ইন্টু D1। ওকে, এই হচ্ছে তোমার ঘটনা। তো আশা রাখি বুঝতে পারছো। এখন এই এর মানটা, এখানে বসাইতে হবে। এখন আরেকটা ঝামেলা আছে, পাপটা হবে, এটা তো অনেক বড় অঙ্ক। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, এটা তো ফোর্থ স্টেপ বলতেই পারে। 4 স্টেপ অলরেডি হয়ে গেছে। এখন C1 C2 মান তো নাই, প্রশ্ন তো দেয় নাই। এখন C1 C2 মান বের করতে হবে, অঙ্কটা আসলে বড়। C1 C2 কিভাবে করব, C1 ইকুয়ালস টু কি আসবে এপসাইলন নট, মাঝখানে কিছুই নাই, যেহেতু বর্গাকার বলছে, তাহলে এপসাইলন নট এ বাই ডি, এবং C2 ইকুয়ালস টু আসবে এপসাইলন নট এ বাই ডি2। ওকে, তো এ রাখতে পারো, অথবা এ না রেখা ওই যে বাহু স্কোয়ার রেখে দিতে পারো, কারণ যেহেতু বলছে এটা বর্গাকার বলছে, প্রশ্ন বলছে এটা কি ছিল বর্গাকার। আমি আরেকবার একটু বলে দিই, এই যেখানে বলছে টু ক্যাপাসিটর, এই যে স্কোয়ার প্লেটস যার দৈর্ঘ্য হচ্ছে এল, এই যে যার দৈর্ঘ্য কত এল, তাহলে বাহু স্কোয়ার লিখতেই পারো তোমার ইচ্ছা। তো এখানেও লিখতে পারো এল স্কোয়ার, ওকে লিখতে পারো যা ইচ্ছা তাই। এখন দেখো এই মানটা একটু বসালে কাটাকাটি করলে চলে যাবে। তো দেখো C2 মান কত আসবে, C2 পরিবর্তে লিখতে পারি এপসাইলন নট এল স্কোয়ার বাই D2। ওকে, ভি এর জায়গায় ভি রাখলাম, কোনো সমস্যা নাই। নিচে কি আসে একটু খেয়াল করো, নিচে আসে C1 প্লাস C2, এই দুটো যোগ করো, যোগ করলে কমন যায় কি এপসাইলন নট এল স্কোয়ার কমন যায়, থাকলো কি 1 বাই D1 প্লাস 1 বাই D2, আর আগে থেকে আছে D1। ওকে, তো দেখো তো এখানে এপসাইলন নট স্কোয়ার, এটা চলে গেলে দেখো তো কি করা যায়, এখানে লসাগু করো, লসাগু করলে কি আসে নিচে আসে, তাহলে কত একটু খেয়াল করো D1 ইন্টু D2। ওকে, D1 ইন্টু D2, উপরে তো ভি আছে, আর এই দুটো যদি লসাগু করি, তাহলে আসবে তোমার D1 ইন্টু D2, এখানে আসবে D1 প্লাস D2, তাহলে D1 D2 নাই, ফাইনালি দাঁড়ালো V বাই D1 প্লাস D2। ওকে, তাহলে আমরা ফাইনালি ই এর মান পেয়ে গেলাম, V বাই D1 প্লাস D2। প্রশ্নে দেখো D1 D2 দিছে, V এর মান দিছে, এখন তুমি ই এর মান পেয়ে গেছো, কাজ শেষ। ই এর মান এখন কোথায় বসাবো, ই এর মান আমরা 2 এ বসাবো, পাবো কার মান টি, এর মান কোথায় বসাবো 1 এ বসাবো। তাহলে অঙ্কটা কি হবে, ই এখন 2 এ বসালে কার মান পাবো টি পাবো, তারপর টি 1 এ বসালে কার মান পাবো ইউ পাবো। অঙ্ক কমপ্লিট, বাকিটা বসায় নিও। ওকে, এখানে মান দেওয়া থাকবে, জাস্ট মানটা আমরা এখানে ইনপুট করব। খুবই হাই পারফরম্যান্স, মানে কি বলে, খুবই হাই কনসেপচুয়াল একটা ম্যাথ ছিল। উঠানো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও, ভিডিওটা কয়েকবার দেখো। ওকে, তো এরপর আসো, আচ্ছা এরপর একটা চমৎকার টপিক আসতেছে। তো আমরা একটা কাজ করি, এটাকে এই পর্যন্ত রাখি, লেকচার 5, এটা আমরা লেকচার 6 এ নিয়ে যাব, কারণ লেকচারটা এমনি অনেক বড় হয়ে গেছে। তো এই পর্যন্ত লেকচার 5টা রাখো। ওকে, ইফেক্টিভ ক্যাপাসিট্যান্স, হ্যাঁ এটা পরেরটা দেখাই দিব। হ্যাঁ অনেক বড় লেকচার, এত বড় লেকচার দেওয়া যাবে না এখন। তো
এই পর্যন্ত রাখো লেকচার নাম্বার 5। লেকচার নাম্বার 6 আমরা বাকিটা আলোচনা করতেছি। লেকচার 5 এ দেওয়ার কথা ছিল, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, যেন আবার একটু পার্টিশন করে ফেললাম। ওকে, তো লেকচার এই পর্যন্তই, লেকচার নাম্বার 5। তো পরবর্তী লেকচারটা অবশ্যই ধৈর্য ধারণ করে দেখে নেবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তো যাই হোক, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস।